শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। ভূতবেলা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম পুরো একটি সপ্তাহ পর। আমি আরজে রাতুল আছি আপনাদের সাথে। তো এই মুহূর্তে এসে আপনারা সকলে অপেক্ষায় ছিলেন যে কখন ভূতবেলা শুরু হবে। যদিও একটু বিলম্ব হয়েছে আমাদের, তারপরও কিন্তু ভূতবেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা কে কোথা থেকে আমাদেরকে শুনছেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমি সেই নিয়মকানুনগুলোতে জানিয়ে চলে যাব যে কোন কোন মাধ্যমে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও সারাবেলার যে ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM, এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট থেকে www.radiosarabela.fm থেকে, এবং আরও একটি মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে, সেই ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আছি। আমাদের ফেসবুক পেজে আপনারা চাইলে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তো আমি নিয়মকানুনগুলো আপনাদেরকে জানাবো যে কোন কোন মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। শুরুতেই জানিয়ে দিতেছি একটি ফোন নম্বর, যেটির মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এই ফোন নম্বরটিতে ফোন করে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদেরকে জানাতে পারেন, এবং আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান সে বিষয়টি আমাদেরকে জানাতে পারেন। আরেকটি রয়েছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমাদের এই মেইল অ্যাড্রেসটির মাধ্যমে আপনার সঙ্গে ঘটে যাওয়া, আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার শোনা সবচেয়ে ভৌতিক ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। তো যাই হোক, এরকম একটি মেইল আমার কাছে আজকে রয়েছে। যে ব্যক্তি আমাদেরকে মেইলটি পাঠিয়েছেন তিনি ভূতবেলার একজন পরিচিত মুখ, জাহিদুল ইসলাম বরকত ভাই। উনি ঠিক যেভাবে লিখেছেন ঘটনাটি, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া। আশা করি আপনি সহ ভূতবেলার সকল শ্রোতাগণ অনেক ভালো আছেন। আমি জাহিদুল ইসলাম বরকত। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িসার থিরোপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী হওয়ায় আমি চাই আমার মেইলটি আপনি পড়ে শোনান। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি একজন ইতালি প্রবাসীর কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। আমি বর্তমানে ইতালির যে শহরটিতে আছি, এখানে আসার পরেই তার সাথে আমার পরিচয়। একদিন তার সাথে কফি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, আপনার জানা কোনো ভৌতিক ঘটনা আছে? যদি থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেটা লিখে রেডিও শো অর্থাৎ ভূতবেলায় পাঠাবো। এই কথা শুনতেই সেই ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন যে অন্যের থেকে জানা ঘটনা কি, আমার নিজের সাথেই তো ঘটে যাওয়া ঘটনা আছে। আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেশ আগ্রহ হলাম তার ঘটনাটি শোনার জন্য। তিনি প্রথমে আমাকে বলতে না চাইলেও আমি জোরাজোরি করতে সে এক প্রকার বাধ্য হয়েই আমাকে বলা শুরু করে। তবে সে একটা শর্ত দেয় আমাকে। সেটি হলো যে আমি যখন ঘটনাটি শেয়ার করব তখন যেন তার নাম বা ঠিকানা কিছু প্রকাশ না করি। আমি তার সব শর্ত মেনে নিয়ে ঘটনাটা শুনতে থাকি। রাতুল ভাই, ঘটনা শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে একটি অনুরোধ করছি, দয়া করে আজকের এই ঘটনাটি সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তা না হলে ঘটনার অংশগুলি আপনাদের কাছে এলোমেলো মনে হতে পারে। যাই হোক, আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনার সময়কাল ১৯৯৬। আমার বয়স তখন ৮ কিংবা ৯ বছর। আমি লেখাপড়ায় তেমন একটা ভালো ছিলাম না, তাই খুব একটা পড়ালেখার চাপ বা স্কুলে যেতাম না। আমি খুব চঞ্চল প্রকৃতির মানুষ ছিলাম। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি, খেলাধুলার, বিভিন্ন মানুষের গাছের নারকেল সুপারি এগুলো পেড়ে দিতাম। তার বিনিময়ে গাছের মালিকরা আমাকে ২ টাকা ৩ টাকা এভাবে মন খুশি করে কিছু টাকা দিতেন। ৯৬ সালে ২-৩ টাকা মানে অনেক টাকা। এবং মাঝে মাঝে মাছ ধরার জন্য আমি বড়শি বানাতাম। তার পাশাপাশি আমি অনেকগুলো কবুতর পালতাম। একটা বিষয় বলে রাখা ভালো রাতুল ভাই, আমি যখন কবুতরগুলিকে খাবার দিতাম তখন বেশ কিছু কবুতর আমার মাথায় শরীরে এসে বসত। এই কথাগুলো বলার কারণ হচ্ছে মূল ঘটনার সাথে এগুলো বিশেষভাবে জড়িত, তাই শ্রোতাদের সুবিধার্থে কথাগুলো বলে রাখছি। মূল ঘটনা শুরুর আগে আমার সাথে আরও একটি ঘটনা ঘটে যায়। এই ঘটনাটিও মূল ঘটনার সাথে জড়িত, তাই খুব সংক্ষেপে এই ঘটনাটি আমি বলে রাখছি। একদিন আমার বড় চাচা তার পুকুরের চাষ করা একটি বড় রুই মাছ ধরে
আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়। আমার চাচাতো বোনকে চরে বিয়ে দেওয়া হয়েছিল, তাই আমার বোনের শ্বশুর বাড়ি যেতে হলে নদী পার হয়ে যেতে হতো। আর এই নদী পার হওয়ার মাত্র দুটি মাধ্যম ছিল। একটা হচ্ছে খেয়াপাড়া হয়ে, আরেকটা ব্রিজ পার হতে হতো। যদি খেয়াপার হয়ে বোনের শ্বশুরবাড়ি যেতে চাই, তাহলে 40 থেকে 50 মিনিট হাঁটলেই বাসায় চলে আসতে পারবো। আর যদি ব্রিজ পার হয়ে যেতে চাই, তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় মতো লাগবে। তাই বড় চাচা আমাকে 5 টাকা দিয়ে বলে, তুই খেয়াপার হয়ে তাড়াতাড়ি চলে যাস, আর মাঝিকে যেতে যেতে 1 টাকা দিবি, আর আসার সময় 1 টাকা দিবি, আর বাকি 3 টাকা তোর। এই বলে চাচা আমাকে খুব বড় সাইজের একটা রুই মাছ দিয়ে বলল, তুই চলে যা। আমিও চাচার কথা শুনে আমার সেই চাচাতো বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় এসে আমি সিদ্ধান্ত নেই আমি ব্রিজ পার হয়ে আমার বোনের বাসায় যাব। তাতে করে পুরো 5টা টাকাই আমার নিজের থাকবে। যেই বলা সেই কাজ। নদী পার হতে হতে আমি নদীর পাহাড় ধরে আমি হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে যেতে থাকি। আমি নদীর যে পাশ দিয়ে হাঁটছিলাম, সেই পাশটায় বেশ কিছু জঙ্গল ছিল। আমি হঠাৎ করে দেখলাম একটা 2.5 কিংবা 3 বছরের ছোট বাচ্চা জঙ্গল থেকে দৌড় দিয়ে বের হয়ে নদীতে ঝাঁপ দিল। আমি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে হাতে থাকা রুই মাছটি ছুঁড়ে ফেলে আমার পরনে থাকা শার্টটি খুলে আমিও পানিতে ঝাঁপ দিই বাচ্চাটিকে ওঠানোর জন্য। বাচ্চাটি নদীর খুব পাড়ে থাকায় তাকে ওঠাতে আমার খুব কষ্ট করতে হলো না। আমার একেবারে চেষ্টায় তাকে ওঠাতে সক্ষম হলাম। আমি বাচ্চাটিকে উঠিয়ে ওপরে তাকিয়ে দেখি ওপরে একজন মহিলা আর একজন মুরব্বী পুরুষ দাঁড়িয়ে আছেন। আমার আর বুঝতে বাকি রইল না এই লোক দুটি সেই বাচ্চাটির বাবা মা। আমি তাদের বাচ্চাটি কোলে দিয়ে কিছুটা রাগ নিয়ে বললাম, এত ছোট বাচ্চা, একটু সাবধানে রাখতে পারেন না? এই বলে আমি আমার শার্ট পরে রুই মাছটি খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও আমার সেই রুই মাছটিকে খুঁজে পেলাম না। আমার শার্টের পকেটে থাকা সেই 5 টাকার কয়েনটিও কোথায় যেন হারিয়ে গেছে। আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু আমি খুব ছোট ছিলাম, তাই মাছ আর 5 টাকার জন্য আমি এক প্রকার কান্না শুরু করে দিয়েছি। আমি খুব ছোট ছিলাম, তাই বুঝতে পারিনি কি করব। আমার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করে, এই, তুমি কান্না করছো কেন? আমি তাকে বললাম, আপনার বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার সময় আমার চাচা একটা বড় রুই মাছ দিয়েছিলেন আমাকে, সেটি খুঁজে পাচ্ছি না। আর সেই সাথে আমার 5টা টাকা ছিল আমার কাছে, সেটিও হারিয়ে গেছে। এই কথা শুনে মুরব্বী চাচা আমাকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার 5 টাকা নিয়ে আসছি। এই বলে মুরব্বী চাচা জঙ্গলে চলে যায় আর আমার জন্য একটা বড় সাইজের রুই মাছ নিয়ে আসে। আমার চাচা যে মাছটি দিয়েছিল তার থেকেও বড় একটা মাছ, সেই সাথে 5 টাকার 2টি চকচকে কয়েন নিয়ে আসে আমার জন্য। আমি মুরব্বী চাচাকে বলি, আমার মাছ তো আরো ছোট ছিল। মুরব্বী চাচা বলে, তুমি আপাতত এই মাছটাই নিয়ে যাও, আর তোমার 5 টাকা হারিয়েছে, আমি তোমাকে 10 টাকা দিলাম, বাকি টাকাটা তোমার বকশিস। কিন্তু আমি মুরব্বী চাচাকে 5 টাকা ফেরত দিয়ে বলি, আমার বকশিস লাগবে না। এই বলে আমি 5 টাকা আর সেই মাছটি নিয়ে বোনের শ্বশুর বাড়ির দিকে চলে যাই। এবার আসে মূল ঘটনায়। সেদিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানে বিকাল 3টার খবরের পর বিটিভিতে বাংলা ছায়াছবি হবে, আর সেটা দেখতেই হবে। ঘটনার দিন শুক্রবার। আমি জুমার নামাজ না পড়েই মাছ ধরার বড়শি নিয়ে, হাতে একটা পলিব্যাগ আর পালিত ছাগলের জন্য ঘাস কাটার একটা কাঁচি হাতে নিয়ে গ্রামের পাশের বিলে মাছ ধরতে চলে যাই। আমার খুব ইচ্ছে ছিল মাছ ধরা শেষ করে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে টিভিতে বাংলা ছায়াছবি দেখব। যাই হোক, সময়টা গ্রীষ্মকাল হওয়ায় বিলের সব পানি শুকিয়ে গেছে। তবে বিলের মাঝখানটার দিকে একটা ভিটে মতো জায়গা ছিল, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ছাড়া ভিটা বলে থাকি। আর সেই ছাড়া ভিটার মাঝখানে একটা পুকুর মতো জায়গা ছিল, আর পুকুর পাড়ে 2টি তাল গাছ। আমি সেখানে মাছ ধরতে চলে যাই। দিনটি শুক্রবার হওয়াতে বিলের কাজ করতে আসা সবাই একে একে জুমার নামাজে যাওয়ার জন্য চলে গেছে। তাই আমি ছাড়া এই বিশাল বিলে একটা মানুষও নেই। তবে বিলের মধ্যে অনেক গরু ছাগল বাঁধা ছিল। আমি এত কিছু খেয়াল না করে বড়শি বাইতে শুরু করলাম। বেশ কয়েকটা মাছও পেয়েছি। মাছ পেয়ে আমি তো মহা খুশি। মাছ ধরতে ধরতে হঠাৎ করে আমার নজর যায় সেই তাল গাছ দুটির দিকে।
আমি দেখছি তাল গাছে দুটি শকুন বসে আছে, কিন্তু শকুন দুটোর মুখ আমার কাছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মানুষের মতো। আর শকুনগুলি এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। শকুনগুলির তাকানো দেখে আমিও পুকুরের মাঝখানে তাকাই। আমি তাকাতেই দেখি পুকুরের মাঝখানে একটি সাপ সাঁতার কাটতে কাটতে পুকুর পাড়ের দিকে আসছে। যেই মাত্র পুকুর পাড়ে সাপটি ওঠে, তখনই আমার হাতে থাকা কাছে দিয়ে আমি সাপটিকে 3টা কোপ দেই। একটি কোপে সাপের গলা, আর বাকি 2টি কোপে সেই সাপের পেটে গিয়ে লাগে। মুহূর্তের মধ্যেই সাপটি সেখানে মারা যায়। সাপটি মারা যেতে আমি দেখি তাল গাছে বসে থাকে সেই মানুষ আকৃতির শকুনগুলি আমার দিকে প্রচণ্ড জোরে ধেয়ে আসছে। আমি অনেক ভয় পেয়ে যাই, তাই পলে বেগে থাকা মাছ আর বড়শি নিয়ে আমি প্রচণ্ড জোরে বাড়ির দিকে দৌড় শুরু করে দেই। বাড়ির রাস্তায় উঠতে উঠতে 4জন পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমাকে পেছন থেকে টেনে ধরে। এরপর আমার ঘাড়ে আঘাত করে আমার ঘাড়ে আঘাত করে। আঘাত করার সাথে সাথে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে, আমি তখন খেয়াল করি আমি একটি উড়ন্ত বাহনে বসে আছি, আর সেই 4জন ব্যক্তি আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি দেখি উড়ন্ত বাহনে সেই 4জন ব্যক্তি রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, এবং আমি নিচের দিকে তাকাতে দেখি শূন্যে ভাসতে ভাসতে যাচ্ছে সেই বাহনটি। আমি তখনও বুঝতে পারছিলাম না আমি কিসের ওপর বসে আছি। আমি নিচে দেখতে পাচ্ছি গাছপালা, ঘরবাড়ি দেখা যাচ্ছে। এটা দেখে আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই এবং তৎক্ষণাৎই কান্না শুরু করে দেই। আর ঠিক তখনই এক ব্যক্তি এসে আগের মতো আবারও আমার ঘাড়ে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আবার যখন আমার জ্ঞান ফেরে, আমি তখন দেখি আমি একটি বন্ধ রুমে শুয়ে আছি। সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না আমার। এরপর 2জন ব্যক্তি আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবারের আইটেম ছিল এমন যেমন একটা বড় সাইজের রুটি আর একটা বড় লাল মিষ্টি। যে খাবারটা খেয়ে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়ি আমি। এরপর আমার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার জন্য সেই আগের মতো খাবার নিয়ে আসা হলো, একটা বড় রুটি আর লাল একটা মিষ্টি। এবার আমাকে যে খাবার দিতে এসেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে এখানে কেন আটকে রেখেছেন? আমার কি অপরাধ? আমাকে বাড়ি দিয়ে আসেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটি আমার কোনো কথারই উত্তর দিল না। সেখান থেকে চলে যায় সে। আমি খাবার না খেয়ে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়ি সেখানেই। এরপর আবার যখন আমার ঘুম ভাঙল, আমি তখন দেখি 2জন পাঞ্জাবি পরিহিত কালো ব্যক্তি আমাকে রুম থেকে বের করে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। লোকগুলো আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠের চারপাশটা এরকম ছিল যেমনটা আমাদের পৃথিবীর কোনো স্থানের সাথে মিল পাচ্ছিলাম না আমি। আমার কাছে মনে হচ্ছে মাঠের মাটিগুলো কেমন যেন অন্যরকম। মাঠের চারপাশের গাছগুলোর পাতার রং লাল, একেবারে ধবধবে সাদা। আকাশ সহ চারপাশে আকাশের সূর্যটাও যেন ধবধবে সাদা। তবে এই সাদার মাঝে একটি লাল রঙের গাছের দিকে আমার নজর গেল। কিছুক্ষণ পরে খেয়াল করলাম, চোখের পলকেই মাঠের মধ্যে হাজার হাজার পাঞ্জাবি পরিহিত মানুষ দৃশ্যমান হলো। সবাই একে অপরের সাথে কথা বলছে, আর তাদের আকৃতি ছিল এরকম যেমন পাঞ্জাবি টুপি পরিহিত কিছু মানুষ, যাদের উচ্চতা ছিল অনেক লম্বা, কিন্তু আমি কারো চেহারা স্পষ্টভাবে দেখতে পারছিলাম না। সেই সময়টাতে তারা অনেক জোরে জোরে কথা বলছিল, কিন্তু আমি কারো কোনো কথা ঠিক। আমার মায়ের ছবিখানা সেখানে ভেসে উঠতে থাকে। আমি মাকে দেখেই ডাকতে শুরু করি। ঠিক তখনই এমন কিছু একটা দেখি যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি সেই সময় আয়নাতে দেখতে পাই আমার মা আমার মতোই হুবহু একটা ছেলেকে আদর করে খাইয়ে দিচ্ছে। আমি তখন প্রচণ্ড জ্বলে মা বলে চিৎকার করতে থাকি আর প্রশ্ন করতে থাকি, মা তুমি কাকে খাইয়ে দিচ্ছ? আমি কতদিন হলো তোমাকে দেখি না, অথচ তুমি আমার মতোই দেখতে অন্য কাউকে আদর করে খাইয়ে দিচ্ছ। এই কথা বলতে বলতে আমি প্রচণ্ড কান্না করতে থাকি, কিন্তু আমার মা হয়তো আমার কথা তখন কিছুই শুনতে পারছিল না। আমি কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়েছি কখন আমি জানি না। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি দেখি আমার রুমের দরজার নিচ দিয়ে একটি কালো রঙের বড় সাপ আমার রুমে ঢুকেছে। এটা দেখে আমি সাপটিকে মারার জন্য লাঠি খুঁজতে থাকি, কিন্তু আমার রুমে কোনো লাঠি বা সাপ মারার মতো কিছু ছিল না। তখন আমি বুদ্ধি করে আমার পরনের শার্টটা খুলে
রশির মতো পাকিয়ে সেটা দিয়ে সাপের মাথায় আঘাত করতে থাকে। আর মুহূর্তের মধ্যেই সাপটি ভ্যানিশ হয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরও আমি সাপটিকে আর খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর দেখি সেই মুরব্বী চাচা আমার রুমে প্রবেশ করল এবং আমি খেয়াল করলাম তার নাকের উপর একটা আঘাতের চিহ্ন। রুমে ঢুকতেই মুরব্বী চাচা আমাকে বলল, এই ছেলে, তুই তো বড্ড খারাপ, তুই সাপ দেখলে তো মারতে যাস কেন? আরেকটু হলে তো তুই আমাকেও মেরে ফেলতে। এই কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আর আমার বুঝতে বাকি রইল না মুরব্বী চাচা আসলে আমাদের মতো মানুষ নয়। যাই হোক, মুরব্বী চাচা আমার সাথে আর বেশি কথা না বলে সেদিনের মতো সে রুম থেকে চলে যায়। পরদিন সকালবেলা আমাকে আগের মতো সে মাঠে নিয়ে যাওয়া হলো। সেই লাল রঙের গাছটি সেখানে আমাকে দাঁড় করিয়ে রাখা হলো। তবে লাল রঙের গাছের নিচে একটি লাশ রাখার কফিন দেখতে পাই। হাজার হাজার মানুষ কফিনটির চারপাশে দাঁড়িয়ে আছে, সবাই উচ্চস্বরে কথা বলছে, কেউ কেউ কান্না করছে। আমি সবার মুখের দিকে তাকিয়ে সেই মুরব্বী চাচাকে খুঁজতে থাকি, কিন্তু আজ আমি কোথাও সেই মুরব্বী চাচাকে দেখতে পাই না। একটু পরে দেখি সেই পাগড়ি পরিহিত বৃদ্ধা লোকটি আমাদের সবার সামনে হঠাৎ করে এই গাছের নিচে দৃশ্যমান হলো। সে আসাতেই পূর্বের ন্যায় পুরো মাঠের সমস্ত লোকজন সবাই যেন চুপচাপ হয়ে গেল। এবার সেই বৃদ্ধ লোকটি আর সেই শকুন আকৃতির দুজন ব্যক্তিকে ডাকা হলো। তাদের সাথে সেই মুরব্বী চাচাও আসলেন এবং মুরব্বী চাচা সেই বৃদ্ধাকে কি যেন একটা বলা শুরু করলেন। মুরব্বী চাচার কথা শুনে বৃদ্ধ লোকটি উপস্থিত সবার উদ্দেশ্যে কিছু একটা বলতে শুরু করলো। রাতুল ভাই, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিক তখন থেকে আমি সবার ভাষা বুঝতে পারি। এখন মনে হচ্ছে সবাই যেন আমার ভাষাতেই কথা বলছে। যাই হোক, এরপর শকুন আকৃতির দুজন ব্যক্তি এই বৃদ্ধকে উদ্দেশ্য করে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, আমার ছেলের হত্যার বিচার চাই আমি, এবং আমাকে ইঙ্গিত করে বলে ওকে এটা শাস্তি দেওয়া হোক। এই কথা শুনে আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই রাতুল ভাই, আর সেই মুরব্বী চাচাকে জড়িয়ে ধরে বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকি। মুরব্বী চাচা আমাকে ধমক দিয়ে বলে, কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখি কি করা যায়। এরপর বৃদ্ধ লোকটি একটি কফিন খোলার জন্য নির্দেশ দেয়। তারপর কফিনটি খোলা হয়। কফিনটি খুলতেই বৃদ্ধ লোকটি কফিনের দিকে তাকিয়ে লাশটি দেখে আমাকেও দেখায়। সেই সাথে মুরব্বী চাচাও লাশটি দেখলো। লাশটি দেখে আমি বুঝতে পারলাম এটা একটা ছেলে বাচ্চার লাশ ছিল। তার গলায় একটি এবং পেটে দুটি কোপের চিহ্ন ছিল। এটা দেখে উপস্থিত সবার উদ্দেশ্যে আমি বলতে থাকি, এই ছেলেটিকে যে মেরেছে আপনি তাকে মেরে ফেলেন এবং আমাকে ছেড়ে দিন। কিন্তু আমি তখনও জানতাম না এই ছেলেটি আমার হাতেই হত্যা হয়েছিল। যাই হোক, এক পর্যায়ে মুরব্বী চাচা আমাকে থামতে বলে। কফিনটিকে আটকে দেওয়া হয় আর বৃদ্ধ লোকটি মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করে, আপনি কি এই ছেলেটিকে চেনেন? মুরব্বী চাচা বলে, হ্যাঁ, আমি এই ছেলেটিকে চিনি। এই ছেলেটি বেশ কিছুদিন আগে আমার পানিতে পড়ে যাওয়া ছোট ছেলেটিকে বাঁচিয়েছিল। যদিও আমার ছেলেটি গোসল করার জন্য পানিতে নেমেছিল, কিন্তু ও ছোট মানুষ ভেবেছিল হয়তোবা আমার বাচ্চাটি পানিতে পড়ে গেছে। বৃদ্ধ লোকটি মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করে, ছেলেটি কি হিন্দু নাকি মুসলিম? মুরব্বী চাচা বলে, ও মুসলিম। বৃদ্ধ লোকটি আবারও জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিতভাবে জানো এই ছেলেটি মুসলিম? মুরব্বী চাচা বলে, হ্যাঁ, গতকাল যখন সে গোসল করতে গিয়েছিল তখন দেখেছিলাম ওর সুন্নতে খাতনা করা হয়েছে। এই কথা সত্যতা যাচাইয়ের জন্য আমার গোসল করার সময় মুরব্বী চাচা আরও দুজন ব্যক্তি গিয়েছিল। তাদের জিজ্ঞাসা করা হয় সত্যি আমি মুসলিম কিনা। উত্তরে তারাও সাক্ষ্য দেয় আমি মুসলিম। এরপর বৃদ্ধ লোকটি সেই শকুন আকৃতির সেই ব্যক্তির কাছে জানতে চায়, তোমরা তোমাদের ছেলে হত্যার জন্য কী ধরনের বিচার বা শাস্তি প্রত্যাশা করো? তখন সেই বৃদ্ধ লোকটিকে তারা বলে ওঠে, আমার ছেলের হত্যাকারের মৃত্যু কামনা করি আমরা। সেই বৃদ্ধ লোকটি বলে, তাহলে সেটাই হবে। ঠিক তখনই আমার সেই মুরব্বী চাচা বৃদ্ধ লোকটির উদ্দেশ্যে বলে ওঠে, 9 বছরের অতি সাধারণ একটা বাচ্চা 114 বছরের একটা জিনের বাচ্চাকে কিভাবে মারতে পারে? রাতুল ভাই, একটা কথা বলে রাখি, ভদ্রলোকের বক্তব্য অনুযায়ী একটা জিন 130 বছর বা তারও অধিক সময় পর্যন্ত বাচ্চা জিন হিসেবেই গণ্য হয়। যাই হোক, এরপর মুরব্বী চাচা সেই বৃদ্ধ লোকটিকে বলে, আচ্ছা, আপনি তাদের জিজ্ঞাসা করেন, অর্থাৎ শকুন আকৃতির যে অভিভাবক যে দুজন ছিল তাদের ইঙ্গিত করে, সে যখন তার সন্তানকে হত্যা করছিল তারা তখন কি করছিল এবং কোথায় ছিল? তখন শকুন আকৃতির তারা চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কোনো উত্তর দেয় না। বৃদ্ধ লোকটি এবার ধমকের সুরে বলে ওঠে, তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন? তখন তারা বলে ওঠে, আমার সন্তানটি পুকুরে গোসল করতে নেমেছিল।
আর সাপরূপে পুকুরে সাঁতার কেটে ওপরের দিকে উঠছিল। এরপরেই ছেলেটি আমার সন্তানকে কুপিয়ে হত্যা করে। ঠিক তখনই মুরব্বী চাচা বলে ওঠে, তাহলে তো এই ছেলেটি সাপ হত্যা করেছে, ও তো কোনো বাচ্চা বা জিনকে হত্যা করেনি হুজুর। সুতরাং অন্যায়ভাবে এই ছেলেকে শাস্তি দেওয়া আমাদের সুতরাং এই ছেলেকে শাস্তি দেওয়া আমাদের ইমানদার জিনদের জন্য মস্ত বড় অপরাধ হবে। আর এই জন্য কিয়ামতের দিন আল্লাহর ময়দানে আমাদেরকে শাস্তি পেতে হবে। তারপর বৃদ্ধ লোকটিও মুরব্বী চাচার কথায় সহমত পোষণ করেন এবং আমাকে আমার বাড়িতে ফিরে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এই নির্দেশনা দিয়ে বৃদ্ধ লোকটি সহ সকলে উপস্থিত সেখান থেকে এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। শুধু মুরব্বী চাচা, আমাকে নিয়ে আসা ওই দুজন ব্যক্তি বাদে। এরপর আমাকে আবারও রুমে নিয়ে যাওয়া হলো এবং সেদিন রাতে সেই মুরব্বী চাচার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। অনেক বিষয় সে আমাকে বলল। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হচ্ছে, মুরব্বী চাচা আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি। আসলে এটা হচ্ছে আমাদের জিনদের রাজ্য। তুমি এখানে পাঞ্জাবি পরা যাদেরকে দেখেছ তারা সবাই আমার মতো জিন। আর পাগড়ি পরা যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলে সে আসলে আমাদের এই জিন রাজ্যের বাদশা। সে যা বলে আমাদের সব জিনরা এটাই মেনে নেই, আমরা সেটাই মেনে নিয়ে চলি। মুরব্বী চাচা আরও বলেন, এখানে তোমার মতো আরও অনেক লোক বন্দী আছে, তারাও কোনো না কোনোভাবে জিনদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদেরকে মেরেছে, তাই শাস্তিস্বরূপ তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে। এবং সে আমাকে আরও বলে যে তোমাকে যদি আমি আগে থেকে না চিনতাম আর তুমি যদি আমার ছেলেকে সেদিন না বাঁচাতে যেতে এবং তোমাকে দেয়া অতিরিক্ত 5 টাকা যদি ফেরত না দিতে, হয়তোবা আমি তোমাকে আজকে এখান থেকে মুক্তি করতে পারতাম না। এবং তার সাথেও একটি চমকপ্রদ তথ্য হচ্ছে, যখন তোমাকে ধরে নিয়ে আসা হয় এখানে, ঠিক সেই মুহূর্তেই জিনদের একটি বাচ্চাকে আমি তোমার রূপ ধরিয়ে তোমার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। এবং আমি গতকাল তোমার মাকে যখন দেখিয়েছি একটা ছেলেকে নিয়ে বসে আছে, সেটা ছিল একটা জিনেরই বাচ্চা। আমি তখন জানতে চাইলাম, আমার মতো দেখতে জিনের বাচ্চা আমাদের বাসায় দেওয়ার কারণটা কি? মুরব্বী চাচা তখন বলে, যতক্ষণ না পর্যন্ত এই বিচারের সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত আমার বাসার কেউ যাতে টের না পায়, সেজন্য জিনের সর্দার বা বাদশার নির্দেশনে এই কাজটি করা হয়েছে, যাতে করে আমার পরিবার আগে থেকে টের না পেয়ে যায় যে আমি উধাও হয়ে গেছি এবং কোনো হুজুরের শরণাপন্ন না হয়ে আমাকে উদ্ধারের জন্য যেন কোনো ব্যবস্থা নিতে না পারে। যদিও বিচারে আমার মৃত্যুর সিদ্ধান্ত আসতো, তাহলে হয়তোবা আমাকে মেরে ফেলা হতো। আর ঠিক তখনই আমার মতো দেখতে সেই জিনের বাচ্চাটি উধাও হয়ে যেত। তারপর চাইলে আমার পরিবার আমাকে কোনো হুজুর দিয়েও আর ফিরে পেত না। তারপর মুরব্বী চাচা আমাকে একটা অনুরোধ করে, আমি যেন জীবনেও আর কখনো কোনো সাপকে হত্যা না করি। এর পরের দিন ঠিক আগের মতোই আমার ঘাড়ে একটি আঘাত করে অজ্ঞান করে ফেলা হয় এবং জ্ঞান ফিরতেই আমি যখন দেখতে পাই আমাকে যেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল আমি ঠিক সেখানে পড়ে আছে। আমার পাশেই বড়শি দিয়ে ধরা সেই মাছগুলো পচে গেছে। আমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাই, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি বাড়ি গিয়ে দেখি আমার বাবা তখন জুমার নামাজ পড়ে মাত্রই বাড়ি ফিরেছে। তার মানে আজ প্রায় 8 দিন পরে আমি বাড়ি এসেছি। আর আমি আমার মাকে বাবাকে সব কিছু খুলে বলি, কিন্তু আমার মা বাবা এসব কিছুই বিশ্বাস করে না। উল্টো আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে, কিরে তুই না আমার সাথে নামাজ পড়লি মসজিদে? আর আমি তো তোকে মসজিদে রেখেই বাড়ি চলে আসলাম, তাহলে তুই এই এক মুহূর্তের মধ্যে শার্ট পরে কীভাবে আমার আগে বাড়িতে আসলি? আমি বাবাকে বললাম, আমি তো নামাজ পড়তে যাইনি বাবা, আমার মতো দেখতে তোমার সাথে যে গিয়েছিল সেটা আমি ছিলাম না। আমি এটাও বলি, এই কয়েকদিন আমার মতো দেখতে যে ছেলেটি বাসায় ছিল সেটা ছিল একটা জিনের বাচ্চা। কিন্তু আমার কথা আমার বাবা মা কেউ বিশ্বাস করে না এবং আমাকে অনেক বকা দেয়। এরপরে আমি দৌড়ে গিয়ে বড়শি দিয়ে ধরা মাছগুলো নিয়ে আসি এবং আমার মাকে বলি, মা দেখো আমার ধরা মাছগুলো পচে গেছে। এরপরে আমার মা আমাকে বিশ্বাস করেন। তবে আমার মা আরেকটা বিষয় বলে, এই কয়দিন নাকি আমার মতো দেখতে যে ছেলেটি বাসায় ছিল সে যখন আমার পালিত কবুতরগুলোকে খাবার দিত, সে নাকি সেই কবুতরগুলি নাকি খাবার না খেয়ে উল্টো ভয় পেয়ে অন্যদিকে উড়ে যেত। মার এই কথা শুনে আমি তাৎক্ষণিক আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য ডাক দিই। আর আমার ডাক পেয়েই মুহূর্তের মধ্যেই সবগুলো কবুতর ঠিক আগের ন্যায় আমার শরীরে মাথায় এসে বসে। এটা দেখে আমার বাবা মা পুরোপুরি বিশ্বাস করে। এরপরে বেশ কয়েক মাস পরে এক রাতে আমি ঘুমিয়েছিলাম। অন্য কারো স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি সেই মুরব্বী চাচা
তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। তারপর আমার সাথে বেশ কিছু সময় কথা বলেন। আর তখন আবার একটা অনুরোধ করে চলে যায় উনি। আর সেটা হচ্ছে আমি যেন কখনো সাপ হত্যা না করি। এরপর মুরব্বি চাচা চলে যাওয়ার আগে বলে যায়, "আমি মাঝে, মাঝে তোমার সাথে দেখা করতে আসবো। কিন্তু আমি যে তোমার সাথে দেখা করতে আসি, এটা তুমি কাউকে বলতে পারবে না। আর যদি বলে দাও, তাহলে আমি কখনো তোমার সাথে আর দেখা করতে আসবো না।" এই বলে মুরব্বি চাচা অর্থাৎ সেই জিন চাচা চলে যায়। এরপর থেকে প্রায় সময়ে রাতের বেলা সেই মুরব্বি চাচা আমার সাথে দেখা করতে চলে আসতেন। একদিন রাতে আমার মা এই বিষয়টি খেয়াল করে। পরের দিন আমার মা আমাকে জিজ্ঞাসা করে, "আমি রাতের বেলা এত কথা কার সাথে বলি?" আমার বয়স কম হওয়ায় আমি মাকে সেই পুরো ঘটনাটা খুলে বলি। আর সেই দিন থেকে আজ পর্যন্ত সেই জিনটি আমার সাথে কখনোই আর দেখা করতে আসেনি। এই বলে ভদ্রলোকটি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেষ করে, "রাতুল ভাই, আপনার মাধ্যমে বুধবারের সকল শ্রোতাদের উদ্দেশ্যে এই ভদ্রলোক একটি মেসেজ দিয়েছেন, যাতে কেউ সাপ মারার আগে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে অনুসরণ করে। অর্থাৎ সাপ মারার আগে যেন ৩ বার সাপের উদ্দেশ্যে বলা বলা হয় যে, তুমি যদি জিন হও চলে যাও, আর যদি সাপ হয় তাহলে থেকে যাও।" রাতুল ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি প্রচারযোগ্য মনে হলে প্রচার করার অনুরোধ রইল। অনেক ব্যস্ততার মধ্যে ঘটনাটি লিখেছি। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূতবেলার যে সকল শ্রোতা আমার সাথে সহ আমার লেখা ঘটনা পছন্দ করেন, এবং আমাকে ঘটনা পাঠানোর জন্য অনুরোধ করেন, তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। রাতুল ভাই সহ ভূতবেলা টিমের সকলের সুস্বাস্থ্য কামনা করে, ভূতবেলা চিরজীবী হোক এই আশা ব্যক্ত করে আমার লেখা আজ ইতি টানলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম বরকত, ইতালি প্রবাসী। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখান থেকে শুনছেন রেডিও সারাপালা ৯৮.৮ FM। বেশ লম্বা একটা ঘটনা শুনলাম। আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন সুদূর ইতালি থেকে একজন প্রবাসী ভাই। ওনার দেশের বাড়ি শরীয়তপুর জেলায়। উনি ভূতবেলার অনেক বড় একজন ভক্ত, এবং উনি চমৎকার চমৎকার কিছু ঘটনা পাঠান, এবং এই ঘটনাটি যে পড়ে শোনালাম এটি ওনার পূর্বের পাঠানো একটি ঘটনা, যেটি উনি আবারও অনুরোধ করেছিলেন যে, "রাতুল ভাই, আপনি যেহেতু বলেছিলেন যে মাঝে মধ্যে পুরনো ঘটনা পড়ে শোনাবেন, সেদিক থেকে আপনি আমার এই ঘটনাটি আজকে প্রচার করতে পারেন।" তো ওনার পারমিশন নিয়েই ঘটনাটি আবারও আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে রেডিও সারাবেলার, সেখান থেকেও কিন্তু আমরা লাইভ করছি। সেই লাইভে দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা বন্ধুরা আমাদেরকে দেখছেন এবং শুনছেন ঘটনা। আমি আসলে আপনাদের কথাবার্তাগুলোতেই চলে যেতে চাই, যেহেতু বেশ লম্বা একটা ঘটনা ছিল। এখন ৯টা বেজে ৪৬ মিনিট, প্রায় অলমোস্ট ৪৫ মিনিট পেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছি সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাল মানিক, উনি মেঘটুমোরের বিল থেকে আমাদেরকে দেখছিলেন। সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে। মোহাম্মদ আব্দুল্লাল মানিক ছিলেন ভাই, লিখেছেন মুসা বক্সি, উনি লিখেছেন দারুণ লাগছে। মেহেদী হাসান আকাশ ছিলেন সোহাগ সর্দার, উনি লিখেছেন কেমন আছেন। সেতু ছিলেন আমাদের সাথে। আরও ছিলেন, লিখেছেন যে শুরুতেই যুক্ত হয়েছে ভাইয়া, শুভেচ্ছা নেবেন। সুরায়া জান্নাত পরি ছিলেন, উনি লিখেছিলেন যুক্ত হয়ে গেছি। আমাদেরকে লিখেছিলেন হেলাল মিয়া, যুক্ত হয়ে গেলাম কোচিং থেকে। আচ্ছা, খন্দকার মেহেদী হাসান মানু লিখেছেন যে প্রতি বৃহস্পতিবার ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা শোনার অপেক্ষায় থাকি। লিখেছেন সেতু ইসলাম, যুক্ত হলাম ঠাকুরের দিঘি থেকে। আমাদের সাথে ছিলেন আবির রহমান, যুক্ত হয়ে গেলাম গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং এত দূর থেকে আমাদেরকে দেখছেন। আপনার কাছে অনুরোধ, আপনার যদি গাজীপুর জেলার কোনো ভৌতিক ঘটনা জানা থাকে, আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabelar@gmail.com। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে থাকা প্রথম যে অতিথি আছেন সেই ভাইয়ের কাছে চলে যাব, তার কাছে শুনবো ঘটনা। বাট তার আগে আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই। লিখেছেন শামীম শেখ ভাই, লিখেছিলেন
জান্নাত বাপ্পি বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম। MH হাসান লিখেছেন, উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ সোয়াইব ইসলাম লিখেছিলেন আমাদেরকে মাহিন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছে। মিরাজ লিখেছেন, উনি রামচন্দ্রপুর পাকার মাথা থেকে শুনছেন, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে বলে উনি মন্তব্য করেছেন। মোহাম্মদ সোয়াইব ইসলাম লিখেছেন, উনি পূর্বপাড়া থেকে দেখছেন। সোহাগ সর্দার লিখেছেন, ভূতবেলা মানেই রাতুল ভাই। অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া আপনাদের জন্য। এবং আসলে রাতুল ভাই নয়, ভূতবেলার প্রাণ হচ্ছেন আপনারা, কারণ আপনারা আছেন বলেই রেডিও সারাবেলা আছে, আমাদের শ্রোতারা আছে বলেই ভূতবেলা আছে। এবং আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু এত দূর আসা সম্ভব ছিল না। যেমন আমরা শুরুতে শুধুমাত্র গাইবান্ধার গণ্ডির মধ্যেই ছিলাম, এবং আমরা এখন ধীরে ধীরে গাইবান্ধার গণ্ডি পেরিয়ে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছি। আমরা দেশের বাইরে থেকেও আমরা যেমন ঘটনা পাই, ইতালি, সৌদি আরব, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে এবং কম্বোডিয়া থেকেও কিছু শ্রোতা আমরা পাই, যারা আমাদেরকে প্রতিনিয়ত শোনেন। লিখেছিলেন মনিরুল ইসলাম যে আপনার জেলা কি গাইবান্ধা? জি অবশ্যই। স্বপন লিখেছিলেন যে আমি সৌদি আরব থেকে দেখছি। যারা দেশের বাইরে থেকে দেখছেন ভাই, আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল, এবং আপনাদেরকে নিয়ে রেডিও সারাবেলা একটি অনুষ্ঠান আয়োজন করতে চাই। তো এই জন্য আপনারা কাইন্ডলি যারা দেশের বাইরে আছেন তারা রেডিও সারাবেলা যে ফেসবুক পেজটি আছে সেখানে আপনারা কাইন্ডলি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি ইনবক্স করবেন। লিখেছেন অলোক কুমার, শুনছি রংপুর থেকে, আপনাকেও শুভেচ্ছা। লিখেছিলেন আমাদেরকে শর্মিলা খাতুন, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। সোহাগ শব্দ লিখেছেন যে ধীরে ধীরে ভূতবেলা এগিয়ে চলছে, সবাই সাপোর্ট করবে। যুক্ত হয়ে গেলাম লিখেছিলেন সাদাফ আল মুতাসিম সামি, আগের মতো উনি লিখেছেন যে শেষ পর্যন্ত সাথে থাকবেন। জুবের আহমেদ আকাশ ছিলেন, উনি যুক্ত হয়েছেন ডিসি অফিস থেকে। মনোয়ার ইসলাম লিখেছেন নয়া বন্দর থেকে, বোয়ালি নয়ানগর থেকে। রিপন কুমার লিখেছেন অনেক দিন অফলাইনে শুনি, আজকে অনলাইনে দেখছি, খুব ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ মেহেদি, উনি লিখেছেন আমি নতুন। রেজওয়ান সাগর ভাইয়া ছিলেন আমাদের সাথে, ভালো লাগছে। সাগর ভাইয়া, আপনাকে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে, এবং চাই ভূতবেলায় আরেকদিন আসুন এবং আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমরা শুনতে চাই, আমি শুনতে চাই এবং ভূতবেলার শ্রোতাদেরকে শোনাতে চাই। লিখেছিলেন আমাদেরকে আসমানি খাতুন, উনি লিখেছেন কেমন আছেন। রনি মিয়া লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন অনেক সুন্দর ছিল। 3 দহ থেকে আমাদেরকে শুনছিলেন মেহেদি হাসান। রাসেল লিখেছেন ভালো লাগছে ভাইয়া। আমাদেরকে লিখেছিলেন যে রাতুল ভাইয়া এইরকম এপিসোড হয় আমি আগে জানতামই না। আচ্ছা, আমার স্ত্রী আমাকে বলল আজকে নাকি ভূতের এপিসোড হবে, তাই আমি শুনছি ফকিরহাট থেকে। সবই বুঝলাম, বাট আপনার নামটি আপনি লেখেননি। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন সেখানে আপনার ছদ্মনাম দিয়ে আপনি নামটি জানাবেন প্লিজ। মারুফ মোহাম্মদ লিখেছেন যে ভাইয়া কালীবাড়ি থেকে শুনছি। সুরাজানাত পরে লিখেছেন এই ঘটনাটি আরও একবার শুনেছি। সাগর লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। আপন লিখেছেন যে ভাইয়া একা ব্রিজে বসে শুনছি, ভালো লাগছে এবং ভয় লাগছে। রাসেল লিখেছিলেন যে রূপার বাজার থেকে। আমাদের সাথে ছিলেন মালয়েশিয়া থেকে এসকে সাগর ভাই লিখেছিলেন আমাদেরকে। সেই সাথে আরও অনেকেই ছিলেন। রাতুল ভাই, এই অনুষ্ঠানকে প্রতিদিন হয়? আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে সম্প্রচার হয়ে থাকে। আপনারা প্রতি বৃহস্পতিবার আমাদেরকে শুনতে পারেন। আমাদের ওয়েবসাইট, আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 এবং আমাদের রেডিও সারাবা যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে একযোগে প্রচারিত হয়। তো যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, আমি শেষ থেকে কিছু কথা পরে শোনাতে চাই আপনাদেরকে। যেমন আমাদের সাথে মলিন ছিলেন, আমাদের সাথে ছিলেন লিওন খান অপূর্ব, উনি রূপার বাজার থেকে শুনছিলেন। আমাদের সাথে ছিলেন সোহাগ ভাই, উনি লিখেছিলেন যে ওনার কমেন্ট পরে উনি খুব খুশি। মুশফিকুর রহমান লিখেছেন আজকে নতুন যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তাসনিম তানহা ছিলেন, ইমেলটা খুব ভয়ঙ্কর ছিল এবং রাতুল ভাই মাছ ধরার ঘটনা শুনতে চাই। রফিহাদ আহমেদ রাত ছিলেন আমাদের সাথে। পিচ্চি হাবিব ছিলেন আমাদের সাথে। শোভন ছিলেন ঠাকুরবাড়ি মেলার পূর্ববাস থেকে। শিহাব ছিলেন আমাদের সাথে। আচ্ছা, এই ঘটনাটি ভূত.com প্রচারিত হয়েছিল। এই ঘটনাটি এর আগে কোথাও প্রচারিত হয়নি, এটির গ্যারান্টি আমি দিতে পারি। এমডি শিহাব লিখেছিলেন আমাদেরকে শোভন, উনি ভাটপাড়া থেকে যুক্ত হয়েছেন। তো যাই হোক, যারা যারা শুনছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং চমৎকার চমৎকার কিছু মন্তব্য করেছেন। আমি আসলে আর কথা বাড়তে চাই না, যেহেতু আমাদের স্টুডিওতে অতিথি আছেন। আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ইমতিয়াজ ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, প্রথম ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো? প্রথম ঘটনাটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, বেশ ভয় লাগছিল জি, এবং শুনতে অনেক ভালো লাগছিল। বিশেষ করে এই ভূত অনুষ্ঠানটা আমার অনেক পছন্দের একটা অনুষ্ঠান, জি। আমি প্রতি বৃহস্পতিবার করে শুনি। আচ্ছা আচ্ছা, আপনাকে পেয়েও আমাদের অনেক ভালো লাগছে এবং আমি জানি আপনি ভূতবেলা নিয়মিত একজন শ্রোতা এবং আমার বিশ্বাস আজকে আপনাকে নিয়ে অনুষ্ঠানটি দারুণভাবে জমে উঠবে। তো ভাইয়া, কোন ঘটনাটি শুনবো আমরা আজকে? যে আমার কাছে একটা সংগ্রহ করা ঘটনা আছে একজন ভাইয়ের, তার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটাই আমি আজকে বলতে চাই। ওকে, আমরা শুনবো। তো এই ঘটনাটি ঘটেছিল
আমার এক বড় ভাইয়ের সাথে আমি ঘটনাটি তার কাছে সংগ্রহ করেছি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাই বাংলাদেশের একটা ভালো কোম্পানিতে চাকরি করেন। আচ্ছা। এই চাকরির কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাঠানো হয়। জি। তো এবার তাকে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠানো হলো, একটা পুরনো বাড়িতে। তো অফিসের কথা মতো সে ভাইটি তার পরিবারকে নিয়ে সেই জায়গায় চলে গেল। তার পরিবারে তিনি ছিল, তার স্ত্রী ছিল এবং তার 2 মেয়ে ছিল। তো তারা সময়মতো রওনা হলো ঢাকা থেকে। সে ঢাকায় থাকতো। ঢাকা থেকে জায়গাটা বেশ কিছু দূরে ছিল। তো সে তার পরিবার সহ যাচ্ছিল, জায়গাটায় পৌঁছালো, কিন্তু সেখান থেকে আরও ভিতরে যেতে হবে। ভিতরে গাড়ি যাওয়া সম্ভব না, তাই তারা গাড়ি থেকে নেমে একটা ভ্যানে করে তারা চলে গেল বাসায়। তাদের পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। রাত তখন আনুমানিক 8টা বা 8:30 এরকম হবে। তো তারা বাসার সামনে নামলো, নেমে ভ্যানকে ভাড়া দিয়ে বিদায় করে দিল। আচ্ছা। তারপর তারা বাসায় ঢুকতেই যাবে, তখন পিছন থেকে একজন লোক বলল, আপনারা কি নতুন এসেছেন? সে বলল, জি আমরা এখানে নতুন এসেছি, আমাকে অফিস থেকে এখানে পাঠানো হয়েছে। তো বলল, আপনারা কি এই বাসাটা সম্পর্কে আগে জানতেন না? তো সে বলল যে না, আমি তো এই বাসা সম্পর্কে কিছু জানি না, আমি তো এখানে নতুন এসেছি। তারপর সে জিজ্ঞেস করলো, কেন, এখানে কি কোনো সমস্যা আছে? লোকটি তখন তার উত্তরে বলল যে না, কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করলাম। তারপর তারা বাসার ভিতরে প্রবেশ করলো। অফিস থেকে বলে দেওয়াতে কাজের লোক বাসাটি সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিল। তারপর ভিতরে ঢুকলো। ভিতরে বেশ পরিপাটি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর তারা বাড়িটা ভালোভাবে দেখতে লাগলো। তো বাড়িটিতে মূলত 3টা রুম ছিল, একটা কিচেন ছিল, আর একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম ছিল, আর একটা কমন বাথরুম ছিল। তো অ্যাটাচ বাথরুম যে রুমটা ছিল, সে ভাইটি তার 2 মেয়েকে ওই রুমে শিফট করলো। এবং আরেকটি রুম ছিল বেশ বড়, ওই রুমে সে ভাইটি এবং তার স্ত্রী শিফট হলো, আর একটা রুম গেস্ট রুম হিসেবে আর কি ওরা ফাঁকা রাখলো। তো তারা ফ্রেশ হলো সবাই। রাত তখন 11টা। তারা রান্না করে খেতে বসেছে সবাই একসাথে। তো ঘরে এখনও সেই লাইটটা এখনও মানে লোডশেডিং আর কি। তো তারা ফোনে লাইট জ্বালিয়ে খাচ্ছিল। হঠাৎ করে ফোনের আলো নিভে গেল। তারপর ভাইটি ভিতরে রুমে গেল, ব্যাগ থেকে টর্চ লাইট নিয়ে আসলো এবং টর্চ লাইট জ্বালিয়ে তারা ভাত খেলো। তারপর পরদিন সকালে ভাইটি অফিসে চলে গেল। তো বাসাটার সামনে ছিল আপনার একটা কবরস্থান, তারপর তার সাইডে ছিল হচ্ছে জঙ্গল, এবং তারপর হচ্ছে ছিল বাজার, আর বাজার থেকে সামনে ছিল মসজিদ রাস্তার পাশে। তো রাস্তায় যেতে গেলে প্রথমে কবরস্থানটি পার হতে হবে এবং তারপর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, তারপর বাজার, তারপরে ভাইটি অফিস যেত। তো সেদিন অফিস থেকে ভাই ফেরার পথে রাত 9টা। তো হঠাৎ সে জঙ্গলের ভিতর দিয়ে আসছিল। সে শুনতে পেল তাকে কেউ পিছন থেকে ডাকছে তার নাম ধরে। তো সে পিছনে তাকালো এবং কাউকে দেখতে না পেয়ে বিষয়টা সেভাবে গুরুত্ব না দিয়ে বাসায় চলে গেল। বাসায় আসার পরে সে তার স্ত্রীকে এই ঘটনাটা বলল। তারপর তার স্ত্রী বলল যে ওটা হয়তো তুমি কোনো মনে ভুল শুনেছ, হয়তো অফিসের কাজের চাপ ছিল, তাই হয়তো তুমি ভুল শুনেছ। তারপর তারা ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘড়িতে রাত 1টার ঘন্টা বাজলো। তো রান্নাঘর থেকে জিনিস পড়ে যাওয়ার শব্দ আসতেছে। তো তারা 2 জনে চমকে উঠলো এবং বলল যে এত রাতে কে, কোনো বিড়াল ঢুকলো নাকি? তো সে ভাইটা বললো চলো তো দেখে আসি। তারপর যেই তারা কিচেনে ঢুকলো, কিচেনের লাইটটা জ্বালালো, দেখলো যে একটি কাচের থালা নিচে পড়ে আছে এবং ভেঙে টুকরো হয়ে গেছে, এবং কিছু জিনিস হাওয়াতে ভেসে বেড়াচ্ছে।
এটা দেখার পর সে ভাইটি স্ত্রীর সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল হুম। এবং সে ভাইটি ভয় পেয়ে তার স্ত্রীকে নিয়ে রুমে চলে গেল ওকে। এবং সে তার মেয়ের রুমে গিয়ে দেখলো যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর দেখলো যে না, তার মেয়েদের রুমে সব কিছু ঠিক আছে এবং তারা ঘুমাচ্ছে। তারপরে সে ভাইটি তার পরের দিন সকালে অফিসে রীতিমতো চলে গেল। তার বাচ্চাদের এই ঘটনাটা জানায়নি, ওরা ছোট মানুষ, ভয় পাবে এই জন্য। তারপর সেই দিনও ভাইটি রাতে যখন বাসায় ফিরছিল জঙ্গল পেরিয়ে, কবরস্থানে আসার সঙ্গে ভাইটির ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। সে ফোনটা রিসিভ করলো। ওপার থেকে একজন বৃদ্ধ, ওকে। সে বলল যে তুমি এই বাসা থেকে চলে যাও, এটা আমার বাসা। তো ভাই তখন জিজ্ঞেস করলো যে আপনি কে এবং আমাকে ফোন করেছেন, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? তো সে বলল যে তুমি যে কবরস্থানে দাঁড়িয়ে আছো তার পাশে দেখো আমি শুয়ে আছি। তো এটি শোনার পরে ভাইটি অবাক হয়ে গেল এবং ভাবলো যে কে হতো তাকে ফোন দিয়ে মজা করছে, কারণ একজন মৃত মানুষ কিভাবে তাকে ফোন করতে পারে। জি। তারপর সে ভাইটি একটু, সে নাম বলেছিল, আমি সংযত কারণে নামটা বলছি না, জি, নামগুলো হাইড করছি। অবশ্যই। তারপর সে কবরস্থানে দেখলো যে হ্যাঁ, সেই লোকটি যে নামটা বলেছিল সে নামটি লেখা আছে। তারপর ভাইটি বেশ ভয় পেয়ে গেল এবং অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব, একজন মৃত ব্যক্তি কিভাবে আমাকে ফোন করতে পারে কবরের ভিতর থেকে। তারপর সে ভাইটির ফোনে সেই নাম্বারটি খুঁজতে লাগলো, কিন্তু অদ্ভুত বিষয়, সে নাম্বারটি আর পাওয়া যাচ্ছে না। তারপর ভাইটি বাসায় ফিরে গেল এবং কাউকে কিছু না জানিয়ে পরের দিন অফিস যাওয়ার আগে সে রাস্তার পাশে মসজিদে হুজুরের সাথে কথা বলল। সে বলল যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে, বাসায় আসার পর থেকে আচ্ছা। ঠিকভাবে থাকতে পারছি না, অদ্ভুত শব্দ হচ্ছে রাতে, আমাদের ঘুম হচ্ছে না, এবং আমি যখন অফিস থেকে বাসায় ফিরি তখন পিছন থেকে আমাকে কেউ ডাকে। তারপর হুজুরটি বলল যে তোমরা কোন বাসাটায় উঠেছো? তারপর সে তার বাসার লোকেশন দেয় এবং হুজুরটি বলে যে তোমরা কি করেছো, এটা তো একটা খারাপ, মানে এটা এখানে জিনেদের বসবাস, তোমরা কেন এই বাসাটায় উঠেছো, তোমরা কাকে বলে উঠেছো? তো সে ভাইটি বলল যে আমাকে অফিস থেকে এখানে শিফট করা হয়েছে কাজের জন্য, তাই আমি বাসাটায় উঠেছি, আমি তো এখানে এ বিষয়ে কিছু জানি না। তো সে ভাইটি অনেক সাহসী ছিল এবং এসব বিষয়ে সে এসব বিষয়গুলো সে মানতো না, এই ভুতুরে বিষয়গুলো সে মানতো না। তারপর হুজুরের কথাকে সেরকম গুরুত্ব না দিয়ে সে বাসায় চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ এক মঙ্গলবার রাতে ভাইটি যখন অফিস থেকে বাসায় ফিরছিল, হঠাৎ তার নাম ধরে আবারও একজন বৃদ্ধ পিছন থেকে ডেকে উঠল। ভাইটি এবার ভয় না পেয়ে সে জায়গায় দাঁড়িয়ে গেল এবং সে পিছনে তাকালো এবং পিছনে দেখতে পেল যে একজন বৃদ্ধ, অদ্ভুত রকম দেখতে, মানে তার চোখ নেই, একটা চোখ খুলে বেরিয়ে এসেছে, আচ্ছা। মুখে রক্ত লেগে আছে, দাঁতগুলো হিংস্র পশুর মতো। জি। তারপর সে বৃদ্ধটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আচ্ছা। এবং হঠাৎ করে সেই ভাইটার কাছে এসে মিশে গেল। সে ভাইটা অনেক ভয় পেল এবং এক দৌড়ে বাসায় চলে গেল। বাসায় চলে আসার পরে সে তার বাসার সামনে বসে পড়ল, দরজার সামনে। তো তার স্ত্রী এবং দুই মেয়ে এসে দরজা খুলে দেখলো সে অনেক হাঁপাচ্ছে এবং তার মুখে ভয়ের ছাপ। আচ্ছা। তো তার স্ত্রী তাকে প্রথমে কিছু না বলে বলল ভেতরে আসো। ভেতরে আসার পরে তার স্ত্রী যখন খাওয়া দাওয়া শেষ করে শোবে, তখন তারা দুইজনে গল্প করছিল, কথোপকথন করছিল যে কি হয়েছিল, তোমার মুখে ভয়ের ছাপ, তুমি এভাবে হাঁপিয়ে গিয়েছিলে কেন? তো সে তার স্ত্রীকে বলল যে এরকম ঘটনা, আমি আসছিলাম জঙ্গলের ভেতর দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধকে দেখতে পেলাম, খুব ভয়ঙ্কর রূপ, তার ভয়ঙ্কর চেহারা, এবং সে হঠাৎ আমার কাছে এসে উধাও হয়ে গেল। তো তার স্ত্রী ভাবলো সে হয়তো মজা করছে, যে তার স্ত্রী তাকে বলল যে ধুর, এরকম আবার হয় নাকি?
তুমি কি এসব বলছো, মজা করছো আমার সাথে? তো বিশ্বাস করো আমি মজা করছি না, এটা সত্যি হয়েছে। আচ্ছা। বলে যে পাগল, এরকম কি হয়? আজকালকার যুগে তুমি এত শিক্ষিত মানুষ, একটা ভালো কোম্পানিতে চাকরি করো, তুমি এটা কীভাবে বলতে পারো? তুমি এসবে কীভাবে বিশ্বাস করতে পারো? তারপরে বলে যে আমিও এটা বিষয়ে প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু এটা আমার সাথে ঘটেছে তাই আমি তোমাকে বললাম। জি। তো ভাইটি বুঝলো যে তার স্ত্রী এটা বিশ্বাস করবে না, তাই সে কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে পরদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি সে ভাইটি চলে এলো এবং আবারও সেই হুজুরের কাছে গেল এবং বলল, হুজুর আমি এবার বিশ্বাস করছি, আসলে তো হুজুরটি বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তারপর সে ভাইটি বাসায় ফিরছিল, সে জঙ্গল পার হলো। জঙ্গল ভিতর থেকে তাকে আবারও এরকম শব্দে, বিভিন্ন শব্দে কার জন্য ডাকছে। ভাইটি এবার গুরুত্ব না দিয়ে দ্রুত চলে আসছিল। জঙ্গল পার হয়ে আবার সেই কবরস্থানের কাছে এসেই তার ভিতরে মানে কিছু একটা ঢুকে গেল। ভাইটি বুঝলো যে না, আমার শরীরটা কেমন ভারী হয়ে আসছে। সে আবার দ্রুত বাসায় চলে এলো এবং বাসায় আসার পরে সে অদ্ভুত ব্যবহার করতে লাগলো, মানে একজন খারাপ জিন তার ভিতরে প্রবেশ করেছে। তো মুহূর্তের মধ্যেই তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। তারপর সে তার স্ত্রী এবং তার বাচ্চাদের খুঁজতেছিল, তাদের মেরে ফেলবে। হ্যাঁ। তো সে পুরো বাড়িতে খুঁজতেছিল, তার স্ত্রী আর সন্তানরা ভয়ে লুকিয়ে পড়েছিল। তারপর সে খুঁজে পেল, যেই সে তার বাচ্চাদের ধরতে যাবে এমন সময় তার গাটা জ্বলে উঠল। সে পিছনে তাকিয়ে দেখে সেই মসজিদের হুজুর এবং তার দুই সহকারীকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে সে হুজুরদের কর্কশ কণ্ঠে বলল যে আপনারা কে, আপনারা কেন এসেছেন এখানে, আপনারা চলে যান, আমি এদের মেরে ফেলবো এবং আমি এদের খেয়ে ফেলবো। তারপরে এই হুজুরটা বলল, তুই কে, তুই কেন এদের বিরক্ত করছিস, কেন এই ছেলের ভিতরে ঢুকেছিস? তারপরে বলল, হুজুর এত কথা না বলে আপনি চলে যান এখান থেকে, নাহলে আপনারও বিপদ হবে, আপনাকেও মেরে ফেলবো। মানে ওই জিনটাই হচ্ছে সেই জিনটাই হুজুরকে বলতেছিল, কথা বলতেছিল। জি। তারপর হুজুর বলল যে তুই আমাকে মারতে পারবি না। তারপর বল যে হুজুর বেশি কথা বলবেন না, আপনি আমার সাথে পেরে উঠবেন না, আপনার শক্তি আমার কাছে পেরে উঠবে না। তারপর বলল যে মুসলিম আল্লাহর কালাম সব থেকে বেশি শক্তিশালী এবং তুই আল্লাহর কালামের কাছে কিছুই করতে পারবি না। তারপর হুজুরকে সেই জিনটা আবার বলল যে হুজুর আপনি অযথা তর্ক করবেন না, আপনি চলে যান, আপনার ভালোর জন্য বলছি। তারপরে তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো। সেই জিনটা হুজুরের ওই দুই সহকারীকে ছিটকে ফেলে দিল। আমরা সাধারণ জানি ভাইয়া জিনদের গায়ে অনেক শক্তি থাকে। আচ্ছা। সে তার সহকারীকে একদম মেরে মানে ছিটকে পড়ে গেল তারা দুই দিকে। এরপর সে হুজুরের কাছে এলো এবং হুজুরের গলা চেপে ধরে তাকে উপরে তুললো এবং মুহূর্তের মধ্যেই তার দুই সহকারী তারা ব্যথা পেয়েছিল, কিন্তু তারা ওই ব্যথাকে উপেক্ষা করে তারা দুইজনে একসাথে গিয়ে তাকে পিছন থেকে ধরে ফেললো এবং একটা মোটা রশি দিয়ে তাকে বেঁধে ফেললো। আচ্ছা। তারপর সেই হুজুরটি ওই ভাইটিকে তার সামনে একটা কাপড়ের উপর বসিয়ে কিছু একটা দোয়া পড়লো এবং তার মাথায় ফু দিল। মুহূর্তের মধ্যে ভাইটি আবার অজ্ঞান হয়ে গেল। তারপর হুজুর পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরালেন। তারপর সে বলল যে হুজুর আমার কি হয়েছিল, আমি সব কিছুই বলতে পারছি না। বলল যে তোমাকে একজন খারাপ জিন ভর করেছিল এবং তুমি তোমার স্ত্রী এবং মেয়েদের মেরে ফেলতে যাচ্ছিলে। সে বলল যে কেন, আমি আমার স্ত্রী মেয়েকে কেন মেরে ফেলতে চাবো? সে বলল যে তুমি তখন তোমার নিয়ন্ত্রণে ছিলে না, ওই খারাপ জিনটা তোমাকে তোমার শরীরের ভিতরে ঢুকে তোমাকে কন্ট্রোল করছিল। তারপরে হুজুর বলল, হুজুর আমাদের এখন এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়? আচ্ছা। তো হুজুরটি বলল যে আজকে যখন তুমি আমার কাছে এসেছিলে অফিস থেকে, আমি তখনই বুঝেছিলাম একজন খারাপ জিন তোমার পিছু নিয়েছে, তাই তোমাকে আমি বেশি কিছু বলিনি। আমি জানতাম আজকে রাতে হয়তো তোমার সাথে খারাপ কিছু হতে চলেছে, তাই আমার দুই সহকারীকে নিয়ে আমি তোমার বাসায় আসি এবং দেখতে পাই তোমাকে যে তুমি তোমার মেয়েদের উপরে আক্রমণ করতে যাচ্ছ। তারপর সেই হুজুরটি বলল, তুমি চিন্তা করো না, আমি একটা উপায় তোমাকে বলতেছি। এই বাসাটি যা ছিল সে ছিল শয়তানের পূজারী
সে শয়তানকে পূজা করত এবং বিভিন্ন মানুষকে মেরে বলি দিত। তো এক পর্যায়ে সে যখন মানে একটা সিদ্ধি বা মানে সে সফল হবে, আচ্ছা। এরকম পর্যায়ে হঠাৎ সে অজানা কারণে মারা যায়। তারপর থেকে সে এবং তার কিছু যাদের বলি দিয়েছিল তাদের আত্মারা এই বাসাতেই ঘুরে বেড়ায়। আচ্ছা। মানে আত্মা বলতে এই জিনগুলো, খারাপ জিনগুলো। তো সে ভাইটি বলল যে হুজুর আমাদের এর হাত থেকে বাঁচান। তো হুজুর বলল ঠিক আছে, আমি তোমাকে একটা উপায় দিচ্ছি, তুমি আমার সাথে মসজিদে চলো। তারপরে হুজুরের সাথে সে ভাইটি মসজিদে গেল এবং তাকে বলল যে এই লোকটার কবরটা হচ্ছে তোমার বাসার সামনে যে কবরস্থান আছে ওইখানেই দেখবা যে এই নামে এই কবরস্থানটা, তোমাকে সেই কবরস্থানটা খুঁড়তে হবে এবং দেখতে হবে যে এর ভিতরে আসলে কি আছে। তারপরে হুজুরের তার শরীরটাকে বন্ধ করে দিল এবং তাকে বলল যে যাও, আজকে রাতে যখন চাঁদের আলো সেই কবরের উপর পড়বে ঠিক ওই সময় তোমাকে কবরটা খুঁড়তে হবে এবং দেখতে হবে যে হাতে ওখানে আসলে কবরে কি আছে, এবং যা আছে সব কিছু নিয়ে আমার কাছে তুমি চলে আসবে মসজিদে। এবং আসার সময় যদি তোমাকে পিছন থেকে কেউ ডাকে তুমি কারো কথা শুনবে না, তুমি সোজা আমার কাছে চলে আসবে এবং কোনো ভয় পাবে না, আমি তোমার শরীর বন্ধ করে দিচ্ছি। তারপর হুজুরের কথা মতো ভাইটি বাসায় আসে। বাসায় এসে ঠিক সময় মতো, তখন আনুমানিক রাত 2টা, সে ওই কবরস্থানে যায় এবং দেখলো চাঁদের আলো সেই কবরস্থানে পড়তে আরও কিছু মিনিট বাকি আছে। সে দাঁড়িয়ে রইল কবরের পাশে। তারপরে যখন চাঁদের আলো সেই কবরে পড়লো, সে ভাইটি কবরটা খুঁড়তে লাগলো এবং খুঁড়ে সে দেখতে পেল যে যে লোকটি শুয়েছে তার শরীরটা কঙ্কাল হয়ে গিয়েছে এবং তার শরীরের উপর একটি কালো কাপড়। আমরা সাধারণত জানি যে কাফনের কাপড় সাদা হয়, কিন্তু এই কাপড়টা কালো কেন? আচ্ছা। সে অত কিছু না ভেবে সে হুজুরের কথা মতো সেই কঙ্কালটা সহ ওই কালো কাপড়ে মুড়িয়ে হুজুরের কাছে নিয়ে যায়। তারপর হুজুর বলল যে এটা তো হচ্ছে শয়তানের কাপড়। আচ্ছা। কারণ সাধারণভাবে আমরা যাদের মুসলমানদের যাদের কবর দেওয়া হয় তাদের কাফনের কাপড় সাদা হয়, কিন্তু লোকটা যেহেতু খারাপ কাজ করত, সে যেহেতু গুনাহ করত, এজন্য এটা হচ্ছে শয়তানের কাপড়, তাই কালো হয়ে গেছে। আচ্ছা। তারপর হুজুর বলল তুমি এই কাপড়টা আমাকে দাও এবং তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি এটা আবার একে সুন্দরভাবে কাফনের কাপড় পরে দিচ্ছি। ওকে। তারপর হুজুরটি ভিতরে গেল এবং তাকে তার হাড়গুলো একটা সাদা কাফনের কাপড়ে দিল এবং বলল যে হাড়গুলো যেভাবে ছিল এভাবে সাজিয়ে এই কাফনের কাপড়টা, সাদা কাপড়টা দিচ্ছি তার গায়ের উপর দিবে এবং তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যখন তোমার সমস্যা হবে তখন তুমি এই দোয়াটা পড়বে। তো সব কথা শুনে সে ভাইটি আবার চলে গেল। তারপর যখন জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, হঠাৎ পিছন থেকে একটা কর্কশ কণ্ঠে ডেকে উঠল একজন কম বয়সী একটা বাচ্চা বা একজন লোকের আওয়াজ। কম বয়সী, তার বয়স আনুমানিক 20-21 বছর হবে। সে বলল যে তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? সে বলল যে সে যখন পিছন ঘুরে তাকালো সে দেখলো একটা মানে শেয়ালের মাথার মতো তার সামনে ভেসে আছে এবং সেই শেয়ালের মাথার মুখ থেকে এই কথাটা বের হচ্ছে যে ওই জিনটা তাকে বলছে যে তুই এগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময়ে আমি তোরকে কোনো ক্ষতি করব না এবং তুই এখান থেকে সুন্দরভাবে চলে যেতে পারবি। সে হুজুরের কথাটা মনে করলো এবং সে ওখান থেকে দৌড় দিয়ে কবরস্থানে যখন প্রবেশ করলো, তখন আশেপাশের কবরগুলো থেকে একসাথে ডেকে উঠলো যে এগুলো আমাকে দিয়ে দে, এগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময়ে তোকে আমরা ছেড়ে দেবো, তোর কোনো ক্ষতি করব না। আচ্ছা। তারপর একটা কবরস্থান থেকে হঠাৎ একটা হাত বেরিয়ে সেই কাপড়ের পুটলিটা ধরে টান দিচ্ছিল। তারপর ভাইটি একটা হুজুরের শিখে দেওয়া একটা দোয়া পড়লো এবং পরে ফু দিল। তারপর পুরো কবরটাতে একটা চিৎকার ভেসে উঠলো এবং কবর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। তারপর ভাইটি সেই কবরের কাছে গেল এবং কবরটিতে সুন্দরভাবে লাস্টের কঙ্কালগুলো সাজিয়ে সাথে কাপড় দিয়ে ঢেকে দিল এবং হুজুরের কথা মতো তার হাত কেটে 3 ফোঁটা রক্ত সেই কবরে ফেললো এবং তারপর কবরটি মাটি দিয়ে দিল। তারপর সে বাসায় ফিরে আসলো এবং তার অফিসে ফোন দিয়ে বলল যে আমি এখানে থাকবো না, আমাকে অন্য জায়গায় দ্রুত শিফট করে দিন।
তারপর সে তার বস বলল যে ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, আপনি কালকে সকালেই বেরিয়ে পড়ুন। তারপর সে ভাইটি ভোর 6টা বাজতেই তার পরিবার সহ সব কিছু নিয়ে বেরিয়ে পড়লো। আচ্ছা। তো বেরিয়ে সে ভাইটি অন্য জায়গায় শিফট হলো, এবং পরবর্তীতে জানা গেছে যে সেই বাসায় নাকি এখনও ভুতুরে কাজগুলো চলে। তারপর বেশ কিছুদিন হয়ে গেছে, সে ভাইটি সব কিছু ভুলে গেছে এবং অন্য জায়গায় ভাইটি সুন্দরভাবে জীবনযাপন করছে। তো যখন সে বাসায় ফিরছিল, হুজুরটি তার হাতে একটা তাবিজ দিয়েছে যেন তার কোনো ক্ষতি না হয়। আচ্ছা। জিনেরা মূলত আক্রমণ করতে পারতো, এই জন্য হুজুর একটা তাবিজ দিয়েছিল, বলছে যে তুমি এই তাবিজটা তোমার সাথেই রাখবা এবং 3 মাস এটা খুলবা না, যে কোনো কারণেই হোক, এবং পবিত্র থাকবা। কারণ তুমি যদি একটু অপবিত্র হয়ে যাও, তাহলে এই তাবিজটি তোমার হাত থেকে খুলে পড়ে যাবে এবং এই জিনগুলো তোমার কোনো ক্ষতি করে দেবে। তারপর ভাইটির আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি, ভাইটি সুস্থ ছিল। তো রাতুল ভাই, এটাই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, ইমতিয়াজ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার আজকের প্রথম ঘটনাটি বেশ লম্বা ছিল এবং সেই সাথে বেশ রোমহর্ষক কিছু অভিজ্ঞতা ছিল এই ঘটনাটিতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনার কাছে ফিরব। তো এই মুহূর্তে আমি দেখতে চাই যে কোন কোন শ্রোতা আমাদের সাথে যুক্ত আছেন, কার কাছে কেমন লাগছে ঘটনা, আমি সেই কথাবার্তাগুলো চলে যাব। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন, আচ্ছা নামটি লেখেন উনি, লিখেছেন খন্দকার মেহেদী হাসান মানু, লিখেছেন যে ভয় পাচ্ছি। লিখেছিলেন আমাদেরকে জীবন আহমেদ ভাইয়া, যুক্ত হলাম। লিখেছিলেন আমাদেরকে মোরসালিন, আমি আজকে নতুন যুক্ত হয়েছি। অনেক অনেক ধন্যবাদ মোরসালিন, আপনাকে শুভেচ্ছা। শাফিন আহমেদ লিখেছেন রাতুল ভাই কেমন আছেন, যুক্ত হলাম কালীবাড়ি পাড়া থেকে, আমি আপনার অফলাইন শ্রোতা। অনেক অনেক ভালোবাসা রইল শাফিন। তাসনিম তানহা লিখেছিলেন যে অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, ভূতবেলা শুনছি এসকে সিনের দক্ষিণ পাশ থেকে, মুসলিম নগর থেকে। অনেক অনেক ধন্যবাদ। সামিউল ইসলাম ছিলেন আমাদের সাথে ভাটপাড়া গোপালপুর থেকে। আমাদের সাথে রিপন কুমার ছিলেন, খুব ভয় লাগছে, উনিও গোপালপুর থেকে শুনছেন। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ সোয়াইব ইসলাম ভাই, উনি লিখেছেন রাতুল ভাই আমি আপনার ফ্যান। লিখেছিলেন আমাদেরকে বোয়ালি থেকে শুনছেন এক ভাই, লিখেছিলেন আমাদেরকে হাবিব ভাইয়া লাইভে ভয়েস একটু দেরিতে শোনা যায়, কিন্তু বাটন ফোনে কিছু সেকেন্ড আগে শোনা যায়। এটা অবশ্যই আমাদের রেডিওতে আগে সম্প্রচার হয়, তারপর আমাদের অনলাইনে এটা ইন্টারনেটের কারণে বাফারিং হয়। যদি ইন্টারনেট খুব একটা ঝামেলা না করতো, সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টলি আমাদেরকে শুনতে পেতেন লাইভ। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। অমিত ছিলেন আমাদের সাথে, হাসানুর রহমান ছিলেন। ভাইয়া সোহাগ সর্দার লিখেছিলেন যে যে ছেলেটা ঘটনা বলছে ওনার বাড়ি কোথায় জানতে চেয়েছেন। সাদাফ আল মোহতাসিম সামি লিখেছিলেন আমাদেরকে ঘটনাটি চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে আপনার অনুষ্ঠান সুন্দর হচ্ছে। লিখেছিলেন আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। লিখেছিলেন এমডি শোভন আপনার কণ্ঠটা সুন্দর, ধন্যবাদ। লিখেছেন সাদিয়া ইসলাম আমার কাছে কিছু ঘটনা আছে, কিভাবে বলবো। সাদিয়া ইসলাম সহ আপনাদের প্রত্যেকে বলতে চাই, যারা আমাদের সাথে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। যারা ফোন করবেন, অর্থাৎ তারাই ফোন করবেন যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবেন। অথবা আপনারা অনেকেই আছেন যারা গাইবান্ধা জেলার বাইরে থেকে আমাদেরকে শুনছেন, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যেহেতু গাইবান্ধা জেলার বাইরে আপনাদের অবস্থান, সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান চলাকালীন আসা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে এক কাজ করতে পারেন, সেটা হলো আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন আমাদেরকে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। আর এই মুহূর্তে আপনারা শুনছেন ভূতবেলা আর যে রাতুলের সাথে। তো এই মুহূর্তে আমি আর কথাবার্তায় চাই না, দেখতে চাই আর কে কে আছেন আমাদের সাথে। আর দু একটি কমেন্ট পড়বো। ও দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন। অনেক ভালো আছে বরকত ভাই। লিখেছিলেন আমাদেরকে এম.এন. নয়ন, উনি লিখেছেন বোয়ালি থেকে পাশে আছে নয়ন। রফিয়াত আহমেদ রাজ ছিলেন আমাদের সাথে, উনিও সালাম জানিয়েছিলেন, উনি জানতে চেয়েছেন কেমন আছেন। অনেক ভালো আছি। তিনদহ থেকে সাদিয়া ছিলেন। আশরাফি আলম জিসান ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন জাহিদ হাসান জিহাদ কেমন আছেন রাতুল ভাই, অনেক ভালো আছি। মাহিন লিখেছিলেন আমাদেরকে ভাইয়া, উনি শুনছেন আমাদেরকে অ্যাকোরেস্টেড পাড়া থেকে। লিখেছিলেন তাসনিম তানহা, আবারও লিখেছিলেন মুশফিকুর রহমান ভাই আমি আজকে নতুন। লিখেছিলেন আচ্ছা হাবিব, লিখেছেন আমাদেরকে, লিখেছেন জীবন, উনি লিখেছিলেন আমাদেরকে সাকিব আল হাসান ভালো হয়েছে। শ্যামলী হাসদা মারিয়া ছিলেন আমাদের সাথে, মাত্র আসলাম কেমন আছেন ভাই, অনেক ভালো আছি। লিখেছিলেন আমাদেরকে মনারুল ইসলাম ত্রিমোহনী থেকে। রিমন ছিলেন আমাদের সাথে। লিমন মিয়া ছিলেন কালীবাড়ি থেকে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত ছিলেন। আমি আসলে এই মুহূর্তে কি করব, একটা মেইল রয়েছে, সেই মেইলটিতে যাব নাকি ইমতিয়াজ ভাইয়ের থেকে ঘটনা শুনবো।
আচ্ছা, লাস্ট একটা কমেন্ট আমি নেব, যে এটি হবে আনসার, যে আমি এই মুহূর্তে মেইলে যাব নাকি ইমতিয়াজ ভাইয়ের থেকে ঘটনা শুনবো আরেকটি। আপনারা জানাতে পারেন দ্রুত, যারা যারা এই মুহূর্তে ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন, অর্থাৎ ফেসবুকে যারা আমাদেরকে দেখছেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিলাম যে আপনারা কি শুনতে চান। যে কারো একজনের কমেন্ট আমরা নেব, যে আমরা এই মুহূর্তে ইমেইলে যাব নাকি আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছে ঘটনায় চলে যাব। তো দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আপনাদের মন্তব্য করছেন। আচ্ছা, পেয়েছি সম্ভবত একটা। আচ্ছা, আচ্ছা, ইমেইলে যান। দুজন লিখেছিলেন আমাদেরকে, ফয়েজ ইসলাম, সেই সাথে আরও একজন লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, সাকিব আল হাসানও লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে একটি মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাব। সেটি আমাদেরকে পাঠিয়েছিলেন এক ভাই। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি, এবং এর ঘটনার পরে আমরা চলে যাব আবার ইমতিয়াজ ভাইয়ের কাছে। আমরা বাস্তব কিছু ঘটনা শুনব। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি আরিফুল ইসলাম নাহিদ। রাতুল ভাই, আগেরবার যখন এই মেইলটি পাঠিয়েছিলাম তখন এই মেইলটিতে অনেক ভুল ত্রুটি ছিল, আবার অনেক তথ্য সেগুলো জানা ছিল না, সেগুলো ইনক্লুড করেছে। কয়েকদিন আগে আমি সেই নতুন তথ্যগুলো জানতে পেরেছি। নতুন তথ্যগুলো জানতে পারার পর আমি ওই চাচাতো ভাইয়ের থেকে শুনলাম আবারও ঘটনাটি। তারপর ভাবলাম ঘটনাটি আবারও নতুন করে লিখে ফেলি। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার এক চাচাতো ভাইয়ের এক বন্ধুর সাথে। আমার চাচাতো ভাইয়ের নাম ছিল তামিম, এবং যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ তামিম ভাইয়ের ফ্রেন্ড, তার নাম ছিল লাবিব। দুজন বেশ ভালো বন্ধু ছিল। তখন তারা দুজনই অষ্টম শ্রেণীতে পড়তেন। আনুমানিক সময়টা ছিল 2012-র দিকে। রাতুল ভাই, এই ঘটনার সূত্রপাত ছিল ঢাকার একটি স্কুলে সবাই যখন ক্লাস শেষ করে কালো জাদু তন্ত্রমন্ত্র নিয়ে কথা বলছিল, তো এসব শোনার পাশাপাশি টিভিতে একটা কার্টুন প্রচারিত হতো, যেখানে বিভিন্ন কালো জাদু নিয়ে বিভিন্ন ক্যারেক্টার থাকতো। তো এভাবেই কথা আগাতে আগাতে লাবিব ভাই কালো জাদু সম্পর্কে অনেক কিছু জানার আগ্রহ হয় ওনার। তো লাবিব ভাই কালো জাদুর প্রতি বেশ বেশি দৃষ্টি আকর্ষণ করে ফেলেন, এবং এভাবে তার কালো জাদু শেখার জন্য অনেক বেশি ইচ্ছা হলো। লাবিব ভাই স্কুল শেষ করে প্রতিদিন কালো জাদু শেখার জন্য বিভিন্ন জনের কাছ থেকে কবিরাজের সন্ধান চাইতেন। রাস্তার পরিচিত মানুষ, অপরিচিত মানুষ অনেককে জিজ্ঞাসা করতেন যে আপনার সন্ধানে কোনো কবিরাজ আছে কিনা। এভাবেই লাবিব ভাই প্রতিদিন স্কুল শেষে কালো জাদু শেখার জন্য বিভিন্ন সাধু, বিভিন্ন কবিরাজের কাছে যেতেন, কিন্তু কেউ তাকে কালো জাদু শেখাতে রাজি হয়নি। তবুও লাবিব ভাই হার মানলেন না। কে জানতো লাবিব ভাইয়ের এই কালো জাদুর প্রতি আকর্ষণ তাকে এক নির্মম বাস্তবতার দিকে নিয়ে যাবে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর লাবিব ভাই জানতে পারেন একজন কবিরাজ আছেন যিনি কালো জাদু শেখান। তো সময় নিয়ে লাবিব ভাই ওই কবিরাজের সাথে দেখা করার জন্য আমার সেই চাচাতো ভাই অর্থাৎ তামিম ভাইকে নিয়ে একদিন সেখানে গিয়ে উপস্থিত হয়। বিকেল বেলায় ওই কবিরাজের সাথে দেখা করতে যায় তারা। কবিরাজ লাবিব ভাইকে দেখে বলে ওঠে, তুই কি জানিস কালো জাদু কি? তারপর আবার তোর বয়সও অনেক কম, তুই এই কি জানিস এই বিদ্যা অর্জনের পরিণাম কি? এতে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হতে পারে। তখন লাবিব ভাই বলে ওঠে, আমি যেভাবেই হোক এই বিদ্যা আমাকে অর্জন করতেই হবে, আমাকে শেখান, আমি পারবো। লাবিব ভাই তখন কবিরাজকে অনেক টাকার লোভ দেখায়। তো একটা সময় কবিরাজ লাবিব ভাইকে বলে যে, আচ্ছা তুই যখন এত করে বলছিস তাহলে তোকে শেখাবো। এরপর কবিরাজ সেই লাবিব ভাইকে একা রাত 1টার দিকে কোনো একটা জায়গায় আসতে পারে। রাতে লাবিব ভাই তার মাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কবিরাজ যেখানে দেখা করতে বলেছিলেন, লাবিব ভাই ওই জায়গায় এসে কবিরাজের সাথে দেখা করতে যান। যাওয়ার পরপরই কবিরাজের গাঢ় কণ্ঠে বলতে থাকে, এই বিদ্যা কিন্তু সবাই অর্জন করতে পারে না রে। এই বিদ্যা অর্জন করতে হলে অনেক সাহস লাগে, তারপর তোর বয়সও কম। লাবিব ভাই তখন বলল, গুরুজি আমার সাহস আছে, আমি পারবো। এই বিদ্যা অর্জন করতে আমার যে করেই হোক আমাকে এই বিদ্যা অর্জন করতেই হবে। তারপর কবিরাজ বলল, তুই যদি চাস এই বিদ্যা অর্জন করতে তাহলে তোকে 3টি কাজ করতে হবে। রাতুল ভাই আগে বলে রাখি,
ওই দিনের পরে ছিল অমাবস্যার রাত। তারপর কবিরাজটি বলল, কাল তো অমাবস্যা, তুই যদি কালো জাদু শিখতে চাস তাহলে তোকে ওই রাতে 3টি কাজ করতে হবে। কাজগুলো যদি তুই করতে পারিস আমি তোকে কালো জাদু শেখাবো। অমাবস্যার রাত 12টার সময়ে আমার সাথে এই জায়গায় দেখা করিস, তাহলে তোকে আমি কাজের নিয়মগুলো বলে দেব। এরপর কথা মতো লাবিব ভাই সেদিন বাড়ি চলে যান এবং এরপর কবিরাজ তাকে বাড়ি চলে যান এবং বাড়ি থেকে আসার পরে সেই কবিরাজ তাকে কাজগুলোর নাম বলে দেয়। কবিরাজ গভীর কণ্ঠে বলে ওঠে, প্রথম কাজ হলো তোকে আজ রাত 1টার দিকে শ্মশানে গিয়ে পোড়া লাশের পাঁজরের হাড় নিয়ে আসতে হবে। এরপর কবিরাজ আরও একটি বলেন যে কাল রাতে একজন বুড়িকে ওখানে পোড়ানো হয়েছে, বৃষ্টির কারণে তার পুরো লাশটা সম্পূর্ণ পড়েনি, তাই বুঝলি তো তার কী আনতে হবে। তো আর দ্বিতীয় কাজ হলো এরপর তোকে রাত 2টার সময় যে কোনো একটি কবরস্থান থেকে একটি লাশের মাথার খুলে নিয়ে আসতে হবে। আর তৃতীয় কাজ, যদি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারিস তখন বলবো। এখন বল, তুই এই কাজগুলো করতে পারবি? কিন্তু সাবধান, এতে কিন্তু মৃত্যুর শঙ্কা আছে। লাবিব ভাই বলল, জি হুজুর, আমি পারবো। এরপর লাবিব ভাই প্রথমে যায় ওই শ্মশানে। চারপাশে নিরিবিলি পরিবেশ, সব কিছু যেন ঘুমিয়ে আছে। এমন অবস্থায় লাবিব ভাই একাই সাহস নিয়ে শ্মশানের দিকে এগোতে থাকেন। শ্মশানে ঢোকার সঙ্গে সঙ্গে কতগুলো কুকুর ডাকাডাকি শুরু করেছে। এরপর লাবিব ভাই দেখলো ওই বুড়ির লাশের অর্ধপড়া লাশটা মাটিতে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। লাবিব ভাই চিন্তা করলো, এই কেমন, যেখানে লাশটা অর্ধেক পড়া অবস্থায় রয়েছে, আবার পরিষ্কার করার মতো কেউ নেই। যাই হোক, লাবিব ভাই সব চিন্তা বাদ দিয়ে ভয়ে ভয়ে সেই নিজের উদ্দেশ্য পূরণ করতে এসেছে সে, অর্থাৎ পোড়া লাশ থেকে পাঁজরের হাড়টা বের করলো। লাবিব ভাই যখন হাড়টা নিয়ে ফিরছিল ঠিক তখনই পেছন থেকে পুরুষ কণ্ঠে একটা আওয়াজ এলো, কে কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার হাড় নিয়ে যাচ্ছিস? আজকে তুই বাঁচবি না, তোর মৃত্যু নিশ্চিত। লাবিব ভাই এসব শুনে অনেক ভয় পেলেও সরাসরি ওগুলোতে কান না দিয়ে শ্মশান থেকে যখনই বের হতে যাবে ঠিক তখনই লাবিব ভাইয়ের পা টেনে ধরে কেউ একজন। লাবিব ভাই যা দোয়া জানতো সেগুলো পড়তে শুরু করে, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু হঠাৎই আবার অস্বাভাবিক হয়ে যায় পরিবেশ। এরপর লাবিব ভাই দ্রুত দৌড়ে যায় ওই কবিরাজের ওখানে, কিন্তু তার মনে হচ্ছে ওই বুড়ি যেন এবার নারী কণ্ঠে তার পেছন থেকে বলছে, তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। এই বলে ওই বুড়ি হাসতে থাকে। লাবিব ভাই সব শক্তি দিয়ে দৌড়াতে থাকে, ভয়ে বুক কাঁপছে। এখন যেন দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে যাবে সে। অবশেষে লাবিব ভাই সেই কবিরাজের ওখানে পৌঁছায়। কবিরাজ লাবিব ভাইকে বলল, আমি জানি তোর সাথে কী কী ঘটেছে, তুই যদি এই বিদ্যা অর্জন করতে চাস তাহলে এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হবে তোকে। লাবিব ভাই তবুও সাহস করে বলল, হ্যাঁ আমি পারবো, আমাকে সেখানেই কাজ। লাবিব ভাই কবরস্থান থেকে লাশের মাথা কাটার জন্য ওখান থেকে প্রায় আনুমানিক 1 কিলোমিটার দূরে একটি কবরস্থান ছিল, ওখানে চলে যায়। কিন্তু যাওয়ার আগে কবিরাজ তাকে সাবধান করে দেয়। কবিরাজ বলেন যে সাবধান, মাথা কেটে নিয়ে আসার সময় যা কিছুই ঘটে যাক পেছনে তাকাবি না, না হলে তুই আর বেঁচে আসতে পারবি না। লাবিব ভাই বলল, ঠিক আছে। এরপর লাবিব ভাই ভয়ে ভয়ে যেতে লাগলো সেই কবরস্থানের দিকে। রাতে মাঝে মাঝে কুকুর ডাকছে, যেন এক অচেনা জগতে হারিয়ে গেছে সবাই। এভাবে হাঁটতে হাঁটতে ভাই চলে এলো সেই কবরস্থানের গেটের সামনে। কবরস্থানের গেট খুলতে যেন দমকা একটা বাতাস তার শরীরে লাগলো। সেই সাথে আশেপাশের পরিবেশ এমন মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রকৃতিও যেন তাকে বাধা দিচ্ছে সব করতে। এমন অবস্থায় ভাই গেল একটা কবর খুঁড়তে। বুকে শুধু ধর আওয়াজ করছে, বুকে শুধু ধর আওয়াজ করছে, যেন আজ সে বাঁচবে না। দেখতে দেখতে এই কবর করা শেষ। টর্চ লাইটের আলো দিয়ে দেখে মনে হচ্ছিল যেন একজন যুবকের লাশ, যে কবরটি সে খুঁড়েছে। কয়েকদিন আগেই যেন তাকে কবর দেওয়া হয়েছে। মাংসগুলো মাত্র পচতে শুরু করেছে। লাবিব ভাইয়ের হাত কাঁপছিল। তবু যখনই দা দিয়ে লাশের মাথাটা কাটতে যাবে ঠিক তখনই লাশটি উঠে বসে। ভয় পেলেও যেছিল যে যেভাবেই হোক লাবিব ভাইয়ের কালো জাদু শিখতে হবে। তখন লাবিব ভাই লাশটিকে পুনরায় শুইয়ে দেয় এবং অবশেষে লাবিব ভাইয়ের মাথাটি একজোটে শরীর থেকে আলাদা করে ফেলে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মাথা কাটার সময় লাশটি থেকে কোনো প্রকার রক্ত বের হয়নি। ভাই যখন কবর থেকে মাথাটা নিয়ে উঠতে যাবে
ঠিক তখনই ওই মাথাবিহীন লাশটি লাবিব ভাইকে এক হাত দিয়ে টেনে ধরে। লাবিব ভাই তখন অনেক চেষ্টা করে ওই লাশের হাত থেকে বেরিয়ে আসে। লাবিব ভাই চোখ বন্ধ করে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেয়। অবশেষে একটা সময় পর কবিরাজের ওখানে এসে ক্ষতবিক্ষত শরীর নিয়ে বেঁচে ফিরে আসে কিন্তু ওখানে এসেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর ওই রাতে কবিরাজ লাবিব ভাইয়ের জ্ঞান ফেরানোর পর তাকে বলল, এরপর তোকে আমার সাথে যেতে হবে এবং ওখানে গিয়ে তুই কোনো কথা বলবি না, তুই শুধু দেখবি এবং আমি যা যা করতে বলবো তাই করবি। লাবিব ভাই বলল, ঠিক আছে ওস্তাদ। এরপর লাবিব ভাইকে নিয়ে একটি ঘরে যান এবং ওই ঘরে কালো জাদুর তন্ত্র মন্ত্র করতেন সেই কবিরাজ। লাবিব ভাই ওই ঘরে ঢুকতে দেখলো ঘরের দেয়ালে বিভিন্ন কিছু লেখা রয়েছে। লাবিব ভাই দেখে বুঝতে পারলো না যে দেয়ালে কোন সব ভাষায় লেখা আছে। ওখানে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো ভাষায় অন্য কোনো লেখা রয়েছে। আবার ঘরের মেঝেতে রয়েছে কয়েকটি ভয়ঙ্কর দেখতে পুতুল, আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ এবং কতগুলো মোমবাতি। তো কবিরাজ প্রথমে মোমবাতিগুলো জ্বালানোর পর মন্ত্র পড়তে থাকে। লাবিব ভাই শুনে মন্ত্র পড়তে থাকে। লাবিব ভাই শুনে মনে হচ্ছিল যেন কবিরাজ হিন্দুদের কিছু মন্ত্র পাঠ করছে। কিছু সময় পরেই ঘরের ভেতরে যেন অনেক বাতাস বইতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বাতাস হচ্ছে কিন্তু একটা মোমবাতিও নিভে যায়নি। লাবিব ভাই মোমবাতির আলো দেখতে পেল দেয়ালে মোমবাতির আলোতে দেখতে পেল দেয়ালে কাউকে যেন দেখা যাচ্ছে। লাবিব ভাই ভয় পেল এবং ভয় দেখতে পেল একটি ছায়ার মতো বোঝা যাচ্ছে এবং সেই ছায়াটি সে নারী না পুরুষ সেটি বোঝা যাচ্ছে না, কিন্তু ছায়া নয়, পুরোপুরি বোঝা যাচ্ছে দুটি চোখ যেন জল জল করছে। কিন্তু ওটার পেছনেই দুটো বড় বড় পাখা ছিল। ওই জিনিসটার পাখার দৃশ্য পুরো ঘরে দেখা যাচ্ছে। অর্থাৎ ওটি নারী নয়, পুরুষও নয়। এমন কণ্ঠে বলে উঠল, কিরে, কী হয়েছে, কেন ডেকেছিস আমায়? এরপর কবিরাজ বলে উঠল, মা, এই ছেলের নাম লাবিব, এ বিদ্যা অর্জন করতে এসেছে। তখন ওই নারী কণ্ঠটি বলে উঠল, হ্যাঁ আমি জানি। এরপর কবিরাজ কোন ভাষায় যেন ওই জিনিসটির সাথে কথা বলতে শুরু করেছে। লাবিব ভাই সেসব কথা বুঝতে পারেনি। তো দেখতে দেখতে ওই কালো জিনিসটি উধাও হয়ে যায় এবং তখনই লাবিব ভাইকে একটি কালো রঙের পোশাক দেখতে পেল। কিন্তু ওই পোশাকটি কোথা থেকে এসেছে তা লাবিব ভাই বুঝতে পারল না। এরপর লাবিব ভাই ওই কবিরাজকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওস্তাদ, উনি কে ছিলেন? আর আপনার সাথে যে কথা বলছিলেন এবং এই পোশাকটি এটি বা কি? আর হঠাৎ তিনি আসলেনই বা কোথা থেকে? তখন কবিরাজ বলল, উনি সবচেয়ে শক্তিশালী 10 জন শয়তানের মধ্যে একজন, যাকে আমি মা বলে ডাকি। এরপর কবিরাজ আরও বললেন, মা তোকে গ্রহণ করেনি কারণ এই বিদ্যা অর্জনের জন্য তোর বয়স অনেক কম, কিন্তু কাল তোকে আরও একটা পরীক্ষা দিতে হবে। যদি তুই তাতে সফল হতে পারিস তবেই তুই কালো জাদু শিখতে পারবি। দেখতে দেখতে আনুমানিক 3টা বেজে যায়। এরপর কবিরাজ আবার বলে যে এখন বাসায় যা, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়, কিন্তু তোর বাসায় যাওয়ার সময় অনেক সাবধানে যাবি, একদম পেছনে তাকাবি না। আর তোকে কিছু মন্ত্র বলে দিচ্ছি, কোনো সমস্যা হলে এগুলো পড়বি আর যাবে। এরপর কবিরাজ সেই লাবিব ভাইকে কয়েকটি মন্ত্র শিখিয়ে দেন। কবিরাজ এরপর আরও বলেন, একটা কথা মনে রাখিস, এই পোশাকটি নিয়ে অনেক সাবধানে রাখবি, কারণ এটি কোনো সাধারণ পোশাক নয়, এটি হলো শয়তানের তৈরি। এই পোশাক ছাড়া তুই ছাড়া যদি অন্য কেউ এই পোশাকটি স্পর্শ করে তাহলে সঙ্গে সঙ্গেই তোর মৃত্যু হবে। রাতুল ভাই পোশাকটি দেখতে প্রায় হুজুরদের জুব্বার মতো, কিন্তু এটি ছিল কালো রঙের। এরপর লাবিব ভাই বলল, ঠিক আছে ওস্তাদ, এটি আমি অনেক সাবধানে রাখবো। আর আমি যে কাটা মাথা এবং পোড়া লাশের নাভি এবং নাড়ি ভরে নিয়ে এসেছিলাম সেগুলো, কবিরাজ তখন বলল, এগুলো তো আজ থেকে আমার কাছে থাকবে, তুই কাল নিয়ে যাস। আর কাল এই পোশাকটি তুই পরিধান করে আসবি, ঠিক এই জায়গায় রাত 12টায় আসবি। লাবিব ভাই তখন বলল, ঠিক আছে ওস্তাদ। এই বলে লাবিব ভাই আনুমানিক রাত 4টার সময় বাসায় যাওয়ার সময় রাস্তায় বের হয়। কিন্তু রাতুল ভাই কিছু দূরে যাওয়ার সাথে সাথে পেছন থেকে যেন শ্মশানের ওই বুড়ি কণ্ঠটি লাবিব ভাইকে ডাকতে থাকে। আর লাবিব ভাই কিছু না ভেবে কবিরাজের শেখানো মন্ত্রটি পড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই চারপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে যায় এবং লাবিব ভাই তার বাসায় চলে আসে। ওই পোশাকটি লাবিব ভাই সুরক্ষিত জায়গায় রেখে ঘুমিয়ে পড়ে। এরপর লাবিব ভাইয়ের মা তাকে সকালে জিজ্ঞাসা করে, কিরে, তুই রাতে কোথায় ছিলে? লাবিব ভাই তার মাকে উত্তরে মিথ্যা কথা বলে। এরপর
রাত হয়ে গেলে লাবিব ভাই ওই পোশাকটি পরিধান করে আবার বাসা থেকে লুকিয়ে বের হয়ে সেই জায়গায় চলে যায় যেখানে সেই কবিরাজ তাকে আসতে বলেছিলেন। কবিরাজ লাবিব ভাইকে নিয়ে আবারও সেই ঘরের মধ্যে চলে যায় এবং কবিরাজ মন্ত্র পড়ে ওই শয়তানকে ডেকে নিয়ে আসে এবং ওই শয়তানের সাথে কি যেন ভাষায় কথা বলতে থাকে। লাবিব ভাই তা বুঝতে পারেনি। এরপর ওই কাটা মাথাটি এবং ওই পোড়া লাশের নাভি এবং নাড়ি ভুড়ি ওই শয়তান নিয়ে যায়। এরপর কবিরাজ বলল, তোর নিয়ে আসা কাটা মাথা এবং পাঁজরের হাড়ের জন্য মা তোর ওপর বেশ খুশি হয়েছে, তোকে আর পরীক্ষা দিতে হবে না। এরপর কবিরাজ আবার ওই শয়তানকে ডাকলো, কিন্তু এবার ওই শয়তানটি বাংলা ভাষায় কথা বলছিল। শয়তানের কথা শুনে বোঝা যাচ্ছিল না যে সেটি আসলে নারী না পুরুষ। এমন ভাষায় কথা বলছিল যেন শুনে মনে হচ্ছিল যে নারী পুরুষ উভয় মিশ্রিত কণ্ঠে শয়তানটি বলল, লাবিব, তোর সাহস দেখে আমি খুশি হয়েছি, যদিও তোর বয়স কম, তুই পারবি। হ্যাঁ লাবিব, তুই পারবি, এই বিদ্যা অর্জন করতে পারবি তুই, আমি তোকে শেখাবো। লাবিব ভাই বলল, আমি পারবো। এরপর ওই শয়তান তাকে প্রথম বান মারা শেখায়। এরপর ধীরে ধীরে লাবিব ভাই ওই শয়তানের থেকে অনেক কিছু শেখে, কিন্তু এতদিনে লাবিব ভাইয়ের মা জানতে পেরে যায় তার ছেলে কালো জাদু শিখছেন। লাবিব ভাইয়ের ভাইকে তার মা এসব বাদ দেওয়ার জন্য অনেক বোঝায়, কিন্তু লাবিব ভাই কালো জাদু, তন্ত্রমন্ত্র এসব ছাড়তে রাজি হয় না। তার ইচ্ছে ছিল সে কালো জাদু করে একদিন অনেক ধনী হবে। এরপর লাবিব ভাইয়ের মা তাকে অর্থাৎ তামিম ভাইকে ডেকে আনে। এভাবে তামিম ভাইয়ের কাছ থেকে সব কিছু বিস্তারিত জেনে যায়। এরপর লাবিব ভাইয়ের মা লাবিব ভাই এবং তামিম ভাইকে একজন হুজুরের কাছে নিয়ে যায় এবং ওই হুজুর তাদেরকে বোঝানোর জন্য বলেন, আমরা মুসলিম, আমাদের মহান আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কালো জাদু, তন্ত্রমন্ত্র শেখা এসব হারাম। যারা কালো জাদুর চর্চা করে তারা জাহান্নামে। তাই লাবিব, তুমি এসব থেকে ফিরে এসো। অবশেষে লাবিব ভাই তার ভুল বুঝতে পারে। অবশেষে লাবিব ভাই এইসব কালো জাদু, তন্ত্রমন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য, ওই শয়তানের সাথে কথা বলার জন্য আবার সে জাদু করে। কিন্তু এরপর কি ঘটে সেখানে একটা রহস্য আছে। এরপর রাতে তামিম ভাই এবং লাবিব ভাইয়ের মা লাবিব ভাইকে খুঁজতে খুঁজতে ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। অর্থাৎ এরপর ওই ঘরে পাওয়া যায়, লাবিব ভাইয়ের ঘরে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে পাওয়া যায় লাবিব ভাইয়ের মাথা ফাটা। তামিম ভাই এবং লাবিব ভাইয়ের মা তাকে খুঁজতে বের হন এবং একটা পর্যায়ে সেই কবিরাজের সেই ঘরটিতে চলে যান এবং সেই ঘরে যাওয়ার পরে দেখতে পান লাবিব ভাইয়ের মাথা ফাটা দেহ। দ্রুত করে লাবিব ভাইকে হাসপাতালে নিয়ে গেল এবং ডাক্তার তাকে সেখানে মৃত ঘোষণা করে। রাতুল ভাই লাবিব ভাইয়ের মৃত্যুর জন্য তামিম ভাই অনেক কষ্ট পেয়েছেন, এমনকি এই ঘটনাটি শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। তো রাতুল ভাই এরপর লাবিব ভাইয়ের মা কোর্টে ওই কবিরাজের বিরুদ্ধে মামলা করে এবং অবশেষে লাবিব ভাইয়ের মৃত্যুর প্রায় 2 বছর পর ওই কবিরাজকে পুলিশ ধরতে সক্ষম হয়। লাবিব ভাইয়ের মৃত্যুর ব্যাপারে ওই কবিরাজকে বলা হলে সে বলে, ওকে মা নিয়ে গেছে। যে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে তার পরিণতি এমনই হয়। তো রাতুল ভাই এই ছিল আমার ঘটনা। আর হ্যাঁ, রাতুল ভাই, অনেক শ্রোতা আমার নাম ঠিক মতো করে জানে না, তাই আমি শ্রোতাদের উদ্দেশ্যে আমার নাম বলতে চাই। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। রাতুল ভাই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন আজকের এই ঘটনাটি। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ। সবাই ভালো থাকবেন। প্রিয় লিসনার, এই ছিল ঘটনা যেটি আমাদেরকে আরিফুল ইসলাম নাহিদ পাঠিয়েছিলেন। ঘটনাটি কার কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি ছোট করে আপনাদের কমেন্টগুলো পড়বো, অর্থাৎ খুব অল্প কথা পড়বো এবং তারপরে চলে যাবো আমাদের স্টুডিওতে উপস্থিত ইমতিয়াজ ভাইয়ের কাছে আরও একবার। আশরাফুল আলম লিখেছেন যে, ভাইয়া, প্রথম মেইলটা আজকে নিয়ে 2বার শুনলাম, খুব ভয় লাগছিল ওই জিনের দেশের ঘটনাটি শোনার সময়। অনেক অনেক ধন্যবাদ আশরাফুল আলম ভাই আমাদেরকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। জীবন আহমেদ লিখেছিলেন আমাদেরকে যে, ভাই, আমি গাইবান্ধা থেকে শুনছি, ডেভিড কোম্পানি পাড়া থেকে লাইভ দেখছেন। মারুফা তিশা ছিলেন যে, অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে, সাথে আছে প্রিয় রাতুল ভাইয়া। মারুফা, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তোমাকে মিস করি এবং সবসময় ভালো থেকো, তোমার জন্য শুভকামনা। আমাদের সাথে ছিলেন হাবিব। সুন্দর ঘটনা, অনেক ভয়ঙ্কর ছিল ঘটনাটি। লিখেছিলেন আমাদেরকে রাশেদ জাহিদ হাসান জিহাদ, লিখেছিলেন আমাদেরকে ইমতিয়াজ ভাইয়ের ঘটনাগুলো, সেই সাথে ইমেলগুলো বেশ চমৎকার ছিল আজকে। উনি পলাশপাড়া থেকে আমাদেরকে দেখছেন। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া,
ওকে, আজ শুরু থেকে শুনছিলাম বাট কমেন্ট করিনি, পড়ার চাপে কমেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ আব্দুল আল মানিক। ইমেলটি চমৎকার ছিল জাহিদুল ইসলাম বরকত ভাই। ভাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনার মেইলটিও বেশ চমৎকার ছিল, এবং যে দ্বিতীয় ঘটনাটি অর্থাৎ দ্বিতীয় মেইলটি আমাদেরকে আজকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম নাহিদ, এই ঘটনাটিও চমৎকার। সেই সাথে অতিথির ঘটনা আমরা দুটি সেগমেন্টে করি, যে একটি ইমেল এবং আরেকটি হচ্ছে অতিথির ঘটনা। তো আজকে অতিথি একটি ঘটনাই শেয়ার করেছেন, সেটিও জিনকেন্দ্রিক ঘটনা ছিল এবং সেই ঘটনাটি বেশ উপভোগ্য ছিল। লিখেছিলেন রহিম খান, খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যান। মেঘ বালিকা ছিলেন, ভাই আপনার কণ্ঠটা অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন যে পুরাতন মহিলা জিনের ঘটনা আবারও শুনতে চাই রাতুল ভাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আমি সুযোগ পেলে শোনাবো অবশ্যই। সুমন ইসলাম লিখেছিলেন যে আমার জীবনে একটা আচ্ছা উনি লিখেছেন, উনি খেয়াঘাট থেকে শুনছেন, উনি জানিয়েছেন প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে আব্দুল আল মানিক। আচ্ছা আচ্ছা, উনি ঘটনার প্রশংসা করেছেন। শাহাদাত ছিলেন আমাদের সাথে কুমেদপুর থেকে, সেই সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। তো যাই হোক, আর কথা বাড়তে চাই না, আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের যে অতিথি ছিলেন ইমতিয়াজ ভাই, তার কাছে। ভাইয়া, আমরা কোন ঘটনা শুনবো? তো আজকে আমার কাছে বেশ বেশ কিছু ঘটনা রয়েছে, তো যতটা সম্ভব পারি সবাই মেনটেন করে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো আমি এখন যে ঘটনাটি বলবো এটাও আমার সংগ্রহে থাকা একটি ঘটনা। এটি জমিদার বাড়ি কেন্দ্রিক। তো আমি বেশি কথা না বলে আমি ঘটনাটায় চলে যাচ্ছি। তো জমিদার বাড়ি এটি হচ্ছে প্রায় অনেক বছরের পুরনো একটি জমিদার বাড়ি। আচ্ছা, এই জমিদার বাড়ির ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদুর কাছে, এবং এই ঘটনাটি ঘটেছিল তার পূর্বপুরুষের কোনো একজনের সাথে। তো জমিদার বাড়িটি বিশাল বড় জায়গা জুড়ে ছিল, প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়ি। তো আমার দাদুর সেই পূর্বপুরুষ সেই জমিদার বাড়িতে চাকর ছিলেন। তো তিনি একদিন হঠাৎ রাতে সেই জমিদার বাড়ি থেকে পালিয়ে আসেন। তো পালিয়ে আসার কারণ হচ্ছে সে সেদিন অনেক ভয়ানক কিছু দেখেছিল। তো জমিদার যে ছিলেন তখনকার সময়ে, সেই জমিদার অনেক গর্বিত এবং অহংকারী ছিলেন এবং প্রজাদের ওপর অনেক নির্যাতন করতেন। প্রজাদের সুখে দুঃখে সে পাশে থাকতো না, এবং উল্টো সে প্রজাদের ওপর কর চাপিয়ে দিতেন, করের পরিমাণ বাড়িয়ে দিতেন, এবং প্রজারা যারা দিতে পারতো না তাদেরকে নির্যাতিতভাবে আদায় করতেন কর। এবং এতে প্রজাদের মধ্যে কেউ অসুস্থ হলো কিংবা মারা গেল, তাতে সেই জমিদারের কিছু যায় আসতো না। তারপর একদিন হঠাৎ এক কৃষক তার ছেলেকে, অসুস্থ ছেলেকে নিয়ে আসে জমিদারের দরবারে, এবং সেই জমিদারকে আকুতি মিনতি করতে থাকে যেন তার করটা মাফ করে দেওয়া হয়, এবারে মওকুফ করে দেওয়া হয়। তো জমিদার ছিল অনেক পাষাণ, সে তার মুখের উপরে বলে দিল, না আমি তোর কর মাফ করতে পারবো না, এবং তুই যেহেতু এখানে এই অভিযোগ নিয়ে এসেছিস, এই কারণে আমার পা ধরে তোকে কুকুরের মতো আওয়াজ করতে হবে। এবং সেই কৃষক হলেও অনেক ভালো মনের মানুষ ছিল, এবং সে তার মনুষ্যত্ব বিক্রি করে দেয়নি টাকার কাছে। তার অসুস্থ ছেলেটি মারা যায়, এবং সেই কৃষক আবার সেই জমিদার বাড়িতে আসে এবং জমিদারকে বলতে থাকে, আপনি আমাকে যে অপমান করেছেন সামান্য কয়েকটা টাকার জন্য, এটা আমি কখনোই ভুলব না। আর আমি এখন এই মুহূর্তে আপনার এই জমিদার বাড়িতে আমি নিজের গলা কেটে ফেলব। তো বলা মাত্রই কৃষকটি তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার গলাটা আলাদা করে দেয়, এবং মুহূর্তের মধ্যে সেখানে অনেক রক্ত দিয়ে মাটিটা ভিজে যায়। এবং সেই কৃষক মারা যাওয়ার আগে বলেছিল যে, জমিদার মশাই, আমি আজ মারা যাচ্ছি ঠিকই, কিন্তু আপনার এই উজ্জ্বলময় জমিদার বাড়ি একদিন অন্ধকারে ডুবে যাবে এবং সবাই ভুলে যাবে এখানে একটি জমিদার বাড়ি ছিল। তো বেশ কিছুদিন পর হঠাৎ প্রায় 1 বছর পরে ওই জমিদার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। তো
তখনকার সময় তো এরকম কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, বিভিন্নভাবে আর কি সেটা মনে নেই, কিন্তু অনেক মানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আর কি জমিতে আলো জ্বলছিল, নাচ গান হচ্ছিল, উৎসবে আনন্দে সবাই মেতেছিল। তারপর হঠাৎ করেই সেই পুরো জমিদার বাড়ির লাইটগুলো বন্ধ হয়ে যায় এবং অন্ধকারে একটি আওয়াজ ভেসে আসে যে, জমিদার মশাই, আমি ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। তারপর অন্ধকারের মধ্যেই জমিদারের চিৎকার শোনা যায় এবং পরদিন সকালে সবাই দেখতে পায় যে সেই জমিদারের মৃতদেহ পড়ে আছে সেইখানেই যেখানে কৃষকটি তার নিজের গলা কেটে ফেলেছিল। আচ্ছা। এরপর থেকে জমিদারের পুরো পরিবার সেই গ্রাম ছেড়ে শহরে চলে যায় এবং তখন থেকে সেই জমিদার বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপরে এই গ্রামের কিছু কিছু লোকেরা শুনতে পেত যে রাত গভীর করে যে পিয়ানো বাজার শব্দ আসে এবং যারা জানলা বা দরজা দিয়ে উঁকি দিয়ে দেখতে যায় তা দেখতে পায় জমিদার বাড়ির দালানে কে যেন সাদা শাড়ি পরে পায়চারি করছে। আচ্ছা। এরপর গ্রামের কোনো মানুষই সাহস পায় না সেই জমিদার বাড়িতে যেতে এবং তার আশেপাশে যেতে। ওকে। তো এরকম বেশ কিছু বছর পরে, প্রায় 50-60 বছর পরে, 4 জন বন্ধু ঘুরতে আসে। তারা মূলত ছিল এই ভূত বিষয়ে গবেষক, মানে তারা এরকম ভৌতিক জায়গায় ঘুরে বেড়াতো আর কি। তো তারা ওই গ্রামে আসে এবং তারা ওই গ্রামের কিছু মুরব্বীদের জিজ্ঞেস করে যে, এখানে কি এমন কোনো জায়গা আছে যেটা একটু ভুতুরে? আমরা এসব জায়গায় আর কি থাকি। মানে তখনকার সময় তো এরকম মানে ক্যামেরা বা এরকম কিছু ছিল না, তো তারা এরকম ভ্রমণে বেরিয়েছিল। তো তারপর তারা তাদের গ্রামের মুরব্বীদের কাছে জানতে পারে যে এরকম একটি পরিত্যক্ত জমিদার বাড়ি রয়েছে, যেটি এককালে এক জমিদার ছিল। সেই জমিদার ছিল অনেক পাষাণ এবং প্রজাদের উপর অনেক নির্যাতন করত। তারপর সেই বন্ধুরা ঠিক করে যে তারা সেই জমিদার বাড়িতে থাকবে, 2-3 দিন রাত কাটাবে। তারপর তারা তাদের কথা মতো সেই জমিদার বাড়িতে চলে যায়। আচ্ছা। তো তখন ছিল দিনের বেলা, তো তারা জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আশেপাশে। দেখলো যে জমিদার বাড়ির ভিতরে সুন্দর বাগান রয়েছে। তারা ভুলেই গেল সেই বৃদ্ধদের কথা যে এখানে মানে যারা আগে সাবধান করেছিল, হ্যাঁ, যে এটা পরিত্যক্ত, এখানে অনেক মানে খারাপ জিনেরা ঘোরাফেরা করে। তো তারা জমিদার বাড়ির সৌন্দর্য দেখে সেই জমিদার বাড়ির প্রেমে পড়ে যায় এবং মুগ্ধ হয়ে যায়। তো দিনে সেরকম কোনো কিছু ঘটেনি। তারপর রাতে সে 4 জন বন্ধু খাওয়া দাওয়া শেষ করে, ওরা মূলত একটা রুমেই 4 জন বন্ধু ছিল, তো তারা শুয়ে শুয়ে গল্প করছিল যে আমরা তো আসলাম এরকম অনেক সুন্দর বাড়ি, এটা সম্পর্কে হয়তো লোকেরা হিংসে করে এসব কথা বলে যেন এই জমিদার বাড়িতে থাকা গুপ্তধন তারা আত্মসাৎ করতে পারে, এই জন্য হয়তো আমাদেরকে আসতে দিচ্ছিল না। এসব বিষয়ে তারা আলোচনা করতে করতে হঠাৎ একটা শব্দ ভেসে এলো, চিৎকার। মনে হচ্ছে কেউ একজন চিৎকার করে ডাকছে যে আমাকে বাঁচাও। তারপর তারা 4 বন্ধু বেশ অবাক হলো যে ওই 4 বন্ধুই পেয়েছিল। হ্যাঁ, 4 বন্ধুই পেয়েছিল। তারপর তারা বেশ অবাক হলো যে আমরা 4 জন ছাড়া তো এই জমিদার বাড়িতে কেউ নেই। হ্যাঁ, আর কেউ নেই, তাহলে এই শব্দটা কোথা থেকে আসলো? তারপর তারা বেশ কিছুক্ষণ এটা নিয়ে ভাবতে থাকলো। তারপর তারা ভাবলো যে আমরা 4 জন একসাথে বের হই, দেখি কেউ বিপদে পড়েছে কিনা। হয়তো বা অন্ধকারে কেউ যাচ্ছিল, হয়তো বা বিপদে পড়েছে, হয়তো বা কোনো পোকামাকড়ে কামড়েছে। তারপর তারা 4 জন বন্ধু বেরিয়ে পড়ে। তখন তো ভাইয়া হচ্ছে এরকম লাইট বা এরকম কিছু ছিল না। তারা হচ্ছে হারিকেনের আলো জ্বালিয়ে বাইরে বের হয় এবং তারা ওই চিৎকারের শব্দটা অনুসন্ধান করে এগোতে লাগলো। তারপর তারা এরকম এগোতে হঠাৎ করে যে পিছনে ছিল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা 3 জন বন্ধু খুঁজতে লাগলো যে এই, তার নাম ছিল ইলিয়াস, বলে যে ইলিয়াস কোথায় গেল, আমাদের সাথেই তো ছিল, পিছে পিছে আসছিল, হঠাৎ ও কোথায় গেল। তারপর 3 জন বন্ধু ভাবলো হয়তো বা তার
হচ্ছে ওয়াশরুমে চাপ দিছে, ওই জন্য হয়তো বা কোথাও গেছে। তারপর তারা 5 মিনিটের মতো অপেক্ষা করলো, কিন্তু না, ওর কোনো খবর নেই। তো তিনজন বন্ধুই বেশ ভয় পেতে লাগলো যে এখানে সে কেমন বিপদে পড়ে গেলাম, যে এদিকে একটা শব্দ হচ্ছে, একেই খুঁজে পাচ্ছি না, আবার এর মধ্যে আবার আমাদের একটা বন্ধু হারিয়ে গেল। তো তারা সবাই একসাথে হারিকেনের আলোটা আরো একটু বাড়িয়ে দিয়ে তারা খুঁজতে লাগলো জমিদার বাড়ির চারপাশে। তার নাম ধরে ডাকতে লাগলো যে, ইলিয়াস তুমি কোথায় থাকলে, আশেপাশে থাকলে সাড়া দাও, আমাদের ভয় লাগছে, তাদের বেরিয়ে এসো, আমাদের সাথে মজা করলে এসো, মজা করো না। তারপর না, কোনো সারা শব্দ নেই, কোনো উত্তর এলো না। তারপর 3 বন্ধু খুঁজতে খুঁজতে জমিদার বাড়িতে একটা ঘর ছিল, যেই ঘরে জমিদার ওইসব প্রজাদের নির্যাতন করতো, মানে অস্ত্র দিয়ে তাদের হাত পা কাটতো, এইরকম একটা রুম। তো ওই ঘরের ভিতরে তারা 3 জন বন্ধু প্রবেশ করলো এবং দেখতে পেল সেই ঘরের ভিতরে মানে হারিকেনের হালকা আলো তার একটা মানুষের গায়ে পড়ছে, এবং তারা এগিয়ে গেল, গিয়ে ভালো করে দেখলো, কাছে নিয়ে দেখলো যেটা তাদের বন্ধু ইলিয়াস। তো 3 জন বন্ধু তাকে ধরাধরি করে বাইরে নিয়ে আসে, এবং ওই মুহূর্তে তারা গ্রামের ভিতরে ওই মুরব্বীদের একজনের বাসায় গিয়ে নক করে এবং তাকে তাড়াতাড়ি ডেকে বলে যে, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। তারপর মুরব্বী লোকটি বের হয়, দরজা খোলে এবং বলে যে, তোমরা তো সেই ছেলেরা যাদের আমরা বারণ করেছিলাম। বলছে, হ্যাঁ চাচা, আমরা তারাই, আমাদের দয়া করে একটু আশ্রয় দিন আজকের রাতটা, আমরা কালকে চলে যাব। তারপর মুরব্বীটা বুঝতে পারে তারা অনেক ভয় পেয়েছে, তাই তাদের আর কোনো কথা না বলে তাদের ভিতরে নিয়ে যায়, এবং ওই বৃদ্ধ লোকটি একাই থাকতো, তার স্ত্রী মারা গেছে 2 বছর আগে। তারপর সেই রাতে তাদের কারোরই ঘুম হয়নি, সবাই ভয় পেয়েছিল। এবং সেই বৃদ্ধ চাচাটিও তাদেরকে ব্যাখ্যা দিয়ে বললো, সে যতটুকু জানতো, যে এরকম রাজা এরকম নির্যাতন করতো, আর তোমাদের বন্ধুকে যে রুমে পেয়েছো ওই রুমটাতেই ওই জমিদার সেই প্রজাদের নির্যাতন করতো এবং তাদের হাত পা কেটে রাখতো। তারপর ওই মুরব্বী বললো যে, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা সবাই বেঁচে ফিরেছো এবং সুস্থ আছো। তারপরে তার যে বন্ধুটি ইলিয়াস, যে অজ্ঞান হয়েছিল, তার মুখে পানি ছেটানোর পরে তার জ্ঞান ফিরে আসে, এবং তাকে জিজ্ঞেস করা হয়, তুমি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? তারপর বললো যে, আমি নিজেও জানি না আমি কেমন করে মানে এই রুমের ভিতরে, বা তোমার যেটা বলছো যে আমাকে রুমে পাওয়া গেছে, আমি নিজেও জানি না, আমি তোমাদের সাথে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার কিছু মনে নেই। তারপর তারা বুঝতে পারে যে এটা আসলেই একটা অদূরে জায়গা, তো আমাদের এখানে থাকাটা উচিত হবে না। তারপর সেই 4 বন্ধুই পরদিন তারা তাদের বাসায় চলে যায়, এবং এই ঘটনার বিষয়ে তাদের পরিবারদের কিছুই জানায় না। তো ভাইয়া, এরপরে ঘটনাটা আরো ছিল, কিন্তু আমি যেটা শুনছিলাম আমার হয়তো মনে নেই, সেটা নেক্সট টাইম চেষ্টা করবো। আর ভাই, আমার কাছে আরো একটা ঘটনা আছে শেষের, একটা ছোট, তারপরে আমি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ওকে, আমরা যেহেতু সময় আছে আমাদের, সামান্য কিছু আমরা শুনতে পারি সেই ঘটনাটি। তো ভাইয়া, এটা হচ্ছে শীতের সময়ে ঘটনা। তো সামনে যেহেতু শীত চলে আসছে, তাই এটা শীতের ঘটনাই নিয়ে আসলাম। জি, অবশ্যই। তো 3 জন বন্ধু ঠিক করে তারা ঘুরতে যাবে। তো তখন ছিল নভেম্বর মাস, শীতটা কেবল শুরু হয়েছে। তো তারা 3 জন শহরে থাকতো, এবং তারা ছিল রহিম, সাব্বির এবং শফিক, 3 জন। তারা ঠিক করে এবার শীতে তারা গ্রামে ঘুরতে যাবে এবং খেজুরের রস কিভাবে পারে এসব দেখবে, এবং গ্রামের পরিবেশটা উপভোগ করবে, যে শীতের সময় গ্রামের পরিবেশটা কেমন লাগে, মানে শীতকালে যে গ্রাম্য পরিবেশটা, এটা তারা উপভোগ করতে চায়। তো দেখতে শীত একদম সেভাবে পড়ে গেল। তারপর যে ছিল সাব্বির, ওর হচ্ছে গ্রামের বাসা ছিল। তো এটা হচ্ছে ঢাকারই সাইডে আর কি, টাঙ্গাইলে। তো ওখানে আমি কিছু সমস্যার কারণে জায়গাটার সঠিক লোকেশনটা দিচ্ছি না। তো সেখানে তার হচ্ছে দাদি বাড়ি ছিল। তো সে সবাইকে বলল যে, আমরা এইখানে ঘুরতে যাই, আমার দাদা বাসায় ঘুরতে যাই, এটা গ্রামের ভিতরেই, এবং ওখানে শীতের সময় খেজুরের রস পাওয়া যায়। তো বাকি 2 জন বন্ধু রাজি হয়ে গেল, রহিম এবং শফিক। তো তারা ঠিক করলো যে
হচ্ছে সাবিরের দাদি বাসায় যাবে। তো সবাই সেরকম কাপড় জামা গোছিয়ে নেয় ব্যাগে এবং ঠিক সময় মতো রওনা হয়। তারপর তারা দাদি বাড়িতে পৌঁছায় এবং তারা ওখানে যাওয়ার পরে কিছুটা সময় বিশ্রাম নেয় এবং বিকালে তারা বের হয় গ্রাম ঘুরতে। জি। তো তখন বিকেল ছিল, ঠান্ডাটা এখনো সেভাবে লাগছিল না, তারা হালকা কাপড় শীতের কাপড় পরে গ্রামটা ঘুরে ঘুরে দেখছিল। আচ্ছা। এবং বলছিল সাব্বিরকে যে আমরা হচ্ছে খেজুর রস পারবো, রাতের বেলা বের হয়ে পারবো। তো সাব্বির বললো যে এগুলো তো আমার দাদিদেরই, তো আমরা কেন আলাদা করে চোরের মতো পারবো? তো বললো যে আরে পাগল, এভাবে তো রস সবাই খায়, কিন্তু আমাদের রাতে 3 জন বন্ধু চুরি করে খাবো, এটা মজাটাই এটা আলাদা একটা মজা। হ্যাঁ, এটা আলাদা মজা, বিনোদন। তো সাব্বিরকে রাজি হওয়া যাচ্ছিল না, পরে অনেক কষ্টে রাজি হলো, বললো ঠিক আছে। তারপর তারা গ্রামটা ভালোভাবে ঘুরে দেখলো, খেজুরের গাছগুলো দেখলো, আশেপাশের পরিবেশ দেখলো। তারপর তারা ছবি উঠালো এবং রাত্রিবেলা তারা 3জন শীতের কাপড় গায়ে দিয়ে হাতে লাইট নিয়ে বেরিয়ে পড়লো খেজুর রস সংগ্রহ করতে। তবে একটা হাঁড়ি নিল। আচ্ছা। তো তাদের মধ্যে কেবল হচ্ছে রহিম গাছে উঠতে পারতো। জি। তো তাকে সেই বন্ধুগুলো গাছে চড়িয়ে দিয়ে হাঁড়িটা দিল যে তুই রসগুলো সংগ্রহ কর, আমরা এখানে আছি, দাঁড়িয়ে আছি। ওকে। তারপর সে গাছে উঠলো এবং বাকি 2 বন্ধু নিচে দাঁড়িয়ে আশেপাশে দেখতে পেলো যে কেউ আসতেছে কিনা। তো তাদের হচ্ছে কিছু সময় পরে রহিম হচ্ছে গাছ থেকে নেমে পড়লো। তারপরে সবাই 3 বন্ধু মিলে ভাবলো যে এখানে এখন থাকাটা ঠিক হবে না, চল আমরা বাইরে কোথাও গিয়ে এগুলো ভাগ করে খাই। তারপর তারা হচ্ছে যাচ্ছিল। রহিম যেহেতু অনেকদিন পরে সাব্বিরের গ্রামে যেহেতু আসছে, সাব্বিরও সেসব বিষয়ে কিছু জানতো না, এই গ্রামের বিষয়ে, যে সে যখন ছিল আর এখনকার সময়টা কতটা পরিবর্তন এটা সে জানতো না। আচ্ছা। তা দাদির কাছ থেকেও শোনা হয়নি। তো তারা হচ্ছে হাঁটতে হাঁটতে একটা বাঁধঝাড় ছিল, বাঁধঝাড়ের ভেতর দিয়ে সামনে একটা পুকুর ছিল। তো পুকুরের সিঁড়ি ছিল ভাইয়া বসে থাকার মতো। ওকে। তো তারা 3জন বন্ধু ওখানে বসলো এবং হচ্ছে ভাইয়া গ্রাম ভাবে তারা এটাকে আরো বিনোদনমূলক করার জন্য গাছের বড় পাতা নিয়ে তারা কূপের মতো করে ওইটাতে করে রসগুলো খেতে লাগলো। আচ্ছা আচ্ছা। তারপর তারা এইভাবে খেতে খেতে কিছু গল্প করতে লাগলো। তারপরে হচ্ছে তারা ওখানে কিছুক্ষণ মানে অতিরিক্ত খাওয়ার কারণে আমরা সাধারণত জানি যে খেজুরের রসটা একটু নেশার মতো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো তারা হচ্ছে এরকম খাওয়ার পরে কিছুটা অজ্ঞান অবস্থায়, মানে হচ্ছে ঘোর মানে নেশা হলে যা হয় আর কি, এরকম অবস্থায় ছিল। তারপর হঠাৎ করে পুকুরে একটা শব্দ হলো, মানে কিছু ভারী কিছু মনে হয় পুকুরে পড়লো। আচ্ছা আচ্ছা। তারপর তারা লাইটের আলো জ্বালিয়ে দিতে লাগলো যে পুকুরে কে পড়লো বা এরকম শব্দ হলো। তো তারা আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না। জি। তারপর তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের চোখ যখন খোলে তখন দেখতে পেলো কিছু গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে এবং তার দাদি সাথে আছে। তো সে জিজ্ঞেস করলো যে তুই এভাবে বের হয়েছিস, মানে একটু রাগী কণ্ঠে বললো যে এভাবে বের হয়েছিস, নতুন আসছিস অনেকদিন পরে, আবার তোর 2জন বন্ধুকে নিয়ে আসছিস, গ্রাম বিষয়ে না জানিস না, তোরা এত রাতে কেন বের হয়েছিস আমাকে না বলে। তো ছাবির বললো যে দাদি আমরা তো একটু মানে খেজুরের রস পাওয়ার জন্য বের হয়েছিলাম রাতে, যে 3জন বন্ধু একটু মজা করে খেজুর রস পারবো, এটা একটা আলাদা মজা, সেজন্য। বলে যে সেটা ঠিক আছে, কিন্তু এটা তো তোরা একটু আগেই করতে পারতি এবং বাসায় আসতে পারতি, এত রাতে কোথায় গিয়েছিলি? তো বললো যে দাদি আমরা এই পুকুরের পাড়ে এসে এই রসটা খাচ্ছিলাম আর কি, একটু মজা করে এবং গল্প করছিলাম। তারপর বললো যে তুই জানিস না এই পুকুরে একজন মহিলা হচ্ছে পরে মারা গিয়েছিল এবং সে চিৎকার করছিল বাঁচাও করে, কিন্তু কোনো লোক তাকে সাহায্য করেনি। তারপর থেকে সেই মহিলাটি মাঝে মাঝে এই পুকুরে পাড়ে আসে এবং তার শিকার বানায়। তো তোদের কোনো ক্ষতি হয়নি তো? তা বলে যে না আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা তো রাতে পরে আর কি হয়েছিল, শুধু একটা শব্দ হয়েছিল, আমরা তো কিছু দেখতে পেলাম না, তারপর তো আমাদের কিছু মনে নেই। তারপর তারা হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হলো বাসায়। তারপর তারা বেশ কিছুদিন গ্রামে ছিল এবং তারা সন্ধ্যা করে আর বের হয়নি। তো গ্রামের পরিবেশটা উপভোগ করে তারা তাদের বাসায় ফিরে গিয়েছিল।
তো যাই হোক, ইমতিয়াজ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা আপনার কাছে শুনলাম এই চমৎকার ঘটনাটি। এই সর্বশেষ ঘটনাটি বেশ দারুণ ছিল। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটির আরও কিছু অংশ বাকি ছিল। আপনি যেহেতু অফলাইনে আমাকে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া। আশা করি আপনি সহ ভূতপাড়ার সকল শ্রোতাগণ অনেক ভালো আছেন। আমি জাহিদুল ইসলাম বরকত। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িসার থিরোপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী হওয়ায় আমি চাই আমার মেইলটি আপনি পড়ে শোনান। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি একজন ইতালি প্রবাসীর কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। আমি বর্তমানে ইতালির যে শহরটিতে আছি, এখানে আসার পরেই তার সাথে আমার পরিচয়। একদিন তার সাথে কফি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, আপনার জানা কোনো ভৌতিক ঘটনা আছে? যদি থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেটা লিখে রেডিও শো অর্থাৎ ভূতবেলায় পাঠাবো। এই কথা শুনতেই সেই ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন যে অন্যের থেকে জানা ঘটনা কি, আমার নিজের সাথেই তো ঘটে যাওয়া ঘটনা আছে। আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে